রেকর্ড অন দিস কম্পিউটার। আচ্ছা, সো আমরা যেটা দেখতেছি হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিনের ক্ষেত্রে আমাদের লজিকটা কি ছিল? লজিকটা ছিল যে এরকম, আমরা কিছু প্রসেস থাকবে, ধরেন যদি P1 তিনটা প্রসেস থাকে ফর এক্সাম্পল, তিনটা প্রসেস আসলে বার্স্ট টাইম থাকবে আমাদের কাছে দেয়া, মানে আমাদের কোয়েশ্চেনে বার্স্ট টাইম দেয়া থাকবে। ধরেন বার্স্ট টাইম হতে পারে আপনার একটা প্রসেসে ধরেন বার্স্ট টাইম দেয়া আছে 3, আরেকটা ধরেন দেয়া আছে হচ্ছে 6, আরেকটার দেয়া আছে ধরেন হচ্ছে 24, ও এরকম কিছু বার্স্ট টাইম দেয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে এগুলাকে এর থেকে বের করা হচ্ছে ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম, WT এবং হচ্ছে আমরা TAT, এই দুইটা বের করব। রাউন্ড রবিনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস এক্সট্রা দেয়া থাকবে যেটাকে বলা হচ্ছে টাইম স্লাইস বা কোয়ান্টাম। ঠিক আছে, সো আমরা টাইম স্লাইস নামে যদি নামকরণ করি সেক্ষেত্রে একটা টাইম স্লাইস দেয়া থাকবে। এই টাইম স্লাইসটা আসলে বলে দিবে যে আমরা ঠিক মানে যে প্রসেসটাকে সুযোগ দিব সেটা ঠিক কতক্ষণ পর্যন্ত চলবে। ইউজারের কাছ থেকে আমরা নিচ্ছি এই জিনিসগুলা, যে প্রথমে আমরা ইউজারের কাছ থেকে নিব যে আমার কয়টা প্রসেস, 3টা 4টা 5টা, তো প্রথমে আমরা ইউজারের কাছ থেকে নিব প্রসেস কয়টা, যে কয়টা প্রসেস ঠিক সে কয়টা প্রসেসের বার্স্ট টাইম নিব, এন্ড দেন হচ্ছে সেখান থেকে আমার টাইম স্লাইসটা নিব। সো এগুলো হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট। তো এগুলো নেওয়ার পরে দেন হচ্ছে আমরা রাউন্ড রবিন অনুযায়ী প্রথমে টাইম স্লাইস অনুযায়ী প্রথম প্রসেসকে, তারপর সেকেন্ড প্রসেসকে, দেন হচ্ছে থার্ড প্রসেসকে, এভাবে আবার প্রথম প্রসেস সেকেন্ড প্রসেস এরকম করে আমরা আগাবো যতক্ষণ পর্যন্ত প্রসেসটা কমপ্লিট না হচ্ছে। সো এটা যদি হয় তাহলে আমি এটুকু একটু কমেন্ট আউট করে দিই। ওকে, আবার ব্র্যাকেট চলে আসছে। ওকে, আমরা আমাদের একটা হেডার ফাইল, যেহেতু আমরা ইনপুট আউটপুটের সংক্রান্ত কাজ করব, যে সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন হেডার ফাইলটা প্রয়োজন। সো দিলাম, আপনার লজিকটা ফলো করেন, আপনি চাইলে সেম সলিউশন আপনি C++এও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে আসি হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন লাগবে, যেহেতু মেইন ফাংশন থেকেই কাজটা শুরু হয়। আমরা আসলাম মেইন ফাংশনে, আসার পরে এখন হচ্ছে আমাদের কয়টা প্রসেস, প্রথমে ধরেন আমরা সেই কয়টা প্রসেস নিব, তাহলে আমরা একটা ইন্টিজার n টাইপের একটা ভেরিয়েবল নিলাম যে বলে দিবে যে আমার কয়টা প্রসেস দরকার। সো আমরা প্রথমে ইউজারের কাছ থেকে নিলাম যে আমরা কয়টা প্রসেস নিতে চাই, এন্টার নাম্বার অফ প্রসেস, ফর এক্সাম্পল আমরা লিখলাম নাম্বার অফ প্রসেসেস কয়টা সেটা হচ্ছে ইউজার বলে দিবে। সো আমরা একটা স্ক্যানএফ করলাম, করে তার কাছ থেকে হচ্ছে ডাটাটা নিলাম, সেটা হচ্ছে যাবে হচ্ছে %d দিয়ে অ্যাড্রেস অফ n নামক ভেরিয়েবলে। আচ্ছা, এবার n যদি হয় 5, ইউজার যদি 5 দেয় তার মানে 5টা প্রসেস, ইউজার যদি 3 দেয় তার মানে 3টা প্রসেস। সো যে কয়টা প্রসেস আমার ঠিক সে কয়টা প্রসেসের বার্স্ট টাইম দরকার। সো বার্স্ট টাইম নিব আমরা কি কোন একটা এর সাহায্যে। সো আমরা এখন একটা ইন্টিজার টাইপের যেহেতু ডাটা প্রয়োজন, ইন্টিজার টাইপের একটা এরে নিলাম, ধরেন তার নাম দিলাম হচ্ছে বিটি, বার্স্ট টাইম এই নাম ধরুন বিটি। তার হচ্ছে আপনার এন হচ্ছে সাইজ, যেহেতু এন এর মান 3 বা এন এর মান 5, এন এর মান যত ঠিক ততটাই প্রসেস আপনারা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমরা এন দিলাম, তারপর আমরা দরকার হচ্ছে ওয়েটিং টাইম। সো আমরা ওয়েটিং টাইমের নাম দিলাম ধরেন WT, এই নামে আমাদের একটা প্রয়োজন, সেখানেও প্রসেস আছে n সংখ্যক প্রসেস, n সংখ্যক প্রসেসের n সংখ্যক ওয়েটিং টাইম আসবে। আমাদের দরকার হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম TAT, সো আমাদের সেটা হচ্ছে n সংখ্যক প্রসেস আমাদের কাছে আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে এভারেজ ওয়েটিং টাইম। ধরেন আমাদের হচ্ছে এভারেজ ওয়েটিং টাইম বের করবো, তাহলে AWT নামে একটা ভেরিয়েবল দিলাম, যেটাকে 0 নামে প্রথমে ভেরিয়েবলের ভ্যালু দিলাম। তারপর হচ্ছে আমরা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করব, তাহলে AT ধরেন এর মানও প্রথমে ইনিশিয়ালি হচ্ছে 0। ফাইন, আমাদের লুপ প্রয়োজন, লুপ লাগবে। লুপের জন্য আমরা একটা ভেরিয়েবল, আচ্ছা যখন লুপ লাগবে প্রথমে, যেহেতু আমরা হচ্ছে প্রসেস n সংখ্যক প্রসেস, তাহলে n সংখ্যক প্রসেস ধরুন 5টা প্রসেস বা 3টা প্রসেস। সো 3টা প্রসেসের জন্য আমার 3টা ইনপুট নিতে হবে। সো আমার একটা লুপ প্রয়োজন। সো আমরা i নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে রাখলাম, যেটা দিয়ে আমরা লুপ চালাবো। সো এবার আমরা একটা লুপ চালাই, যেহেতু আমরা প্রসেসগুলোর বার্স্ট টাইম এবার ইউজারের কাছ থেকে নিচ্ছি। সো আমরা ফর লুপ এখানে প্রিন্টএফ দিয়ে আগে বলে দেই, প্রিন্টএফ এখানে না দরকার নেই, আমরা এখানেই বলি যে i এর মান 0, কারণ যেহেতু ইন্ডেক্স শুরু হয় 0 থেকে এবং i চলবে হচ্ছে আমার প্রসেস যে কয়টা ঠিক তার আগ পর্যন্ত। n যদি হয় 5 মানে 5টা প্রসেস, তাহলে 0 থেকে 4 পর্যন্ত। যদি n হয় 10 মানে 10টা প্রসেস, সেক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত সে পর্যন্ত লুপ চলবে, প্রতিবার হচ্ছে একটা একটা করে ইনক্রিজ হবে। ফাইন, আমরা আসলাম এরপরে আসার পরে এখন হচ্ছে প্রথমে আমরা প্রিন্টএফ দিয়ে বলে দেই যে ইউজারের কাছে যে সে আসলে কি ইনপুট দিবে এখানে। সো এখানে ধরেন আমরা তার কাছে চাইলাম যে এন্টার
বিটি ফর ধরেন পি দিয়ে এখানে একটা পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম। সো পার্সেন্টেজ ডি এর মধ্যে আসলে আমরা বসাবো কত নাম্বার প্রসেস, তাহলে i+1। আই এর মান যেহেতু 0 দিয়ে আমরা শুরু করতেছি, আমরা তো গুণ মানে কাউন্ট করি 1 থেকে, সো আমরা 0 নামক প্রসেস বা দ্যাট মিন্স 1 নাম্বার প্রসেস। সো আই এর মান যদি 0 হয় তার মানে p1 এর ভ্যালু দিব, অথবা আপনি চাইলে এখানে শুধু আইও রাখতে পারেন, তাহলে p0 p1 p2 এরকম করে আর কি আপনি ভ্যালুটা পাবেন। সো যেহেতু আমাদের যে সিমুলেশনগুলো করছিলাম সেখানে p1 p2 p3 এরকম করে দেওয়া, সো আমরা সেটা সিকোয়েন্স রাখার জন্য আমরা i+1 দিলাম এখানে। সো প্রথম প্রসেস আমরা হচ্ছে প্রিন্টএফ করে দেখব, মানে এটা দেখাবে, সেখানে আমরা স্ক্যানএফ করতে হবে। সো আমরা ভ্যালু প্রথম যে বার্স্ট টাইম প্রথম প্রসেসের সেটা আমরা ইউজারের কাছ থেকে নিব। তো ইউজারের কাছ থেকে নিতে গেলে স্ক্যানএফ প্রয়োজন, এবং অ্যাড্রেস অফ আমাদের হচ্ছে বিটি নামক যে এরে নিয়েছিলাম বার্স্ট টাইম, সেটা হচ্ছে আমরা আমাদের এটার ইনপুট দিয়ে রাখবো, অর্থাৎ এর মান হচ্ছে বিটিআই প্রথম প্রসেস, সেটা হচ্ছে প্রথম এখানে ইনপুট যাবে। আমরা সিটি নামে মানে কমপ্লিশন টাইম নামে আমাদের একটা অপশন ছিল। কমপ্লিশন টাইম বলতে বোঝায় যে একটা প্রসেস কখন কমপ্লিট হচ্ছে। সো আমরা এখানে সিটি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে রাখি, এটার একটা কাজ আছে আমরা একটু পরে দেখবো, সেটার একটা এরে বানিয়ে রাখলাম সিটি মানে কমপ্লিশন টাইম। সো এটা হচ্ছে n সংখ্যক মেমোরি দরকার। সিটি মানে প্রাথমিকভাবে সিটি বলতে কমপ্লিশন টাইম, একটা প্রসেসের বার্স্ট টাইম ধরেন 5 বা 6, তো 6 যদি হয় বার্স্ট টাইম, দ্যাট মিন্স ওই প্রসেসটা 0 সেকেন্ডে আসছে, 6 সেকেন্ডে শেষ হয়ে যাবে, মানে 6 সেকেন্ড হচ্ছে তার কমপ্লিট হতে লাগবে। সো আমরা তাহলে প্রাথমিকভাবে ধরতে পারি বার্স্ট টাইম যত তার কমপ্লিশন টাইম তত, মানে ফার্স্টলি আমরা এজিউম করে রাখলাম যে এরকম হচ্ছে তার কমপ্লিশন টাইম লাগবে। সো এই জন্য আমরা প্রথমে বার্স্ট টাইম যা পাচ্ছি সেটাকেই আমরা আমাদের কমপ্লিশন টাইমের মধ্যে রেখে দিচ্ছি, যে এটাই হচ্ছে আমার বার্স্ট টাইম এবং এটাই হচ্ছে আমার কমপ্লিশন টাইম প্রাথমিক পর্যায়ে। পরে আমরা বের করবো যে আসলে অ্যাকচুয়াল জিনিসটা কতক্ষণ লাগতেছে না লাগতেছে। তো এটুকু যদি আমরা রান করি তাহলে আমরা এই যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার যে ব্যাপারটা ছিল এটুকু পর্যন্ত কমপ্লিট। আমরা একটা টাইম স্লাইস নেওয়ার প্রয়োজন আমাদের। সো আমরা টাইম স্লাইস নেওয়ার জন্য ধরেন আমরা একটা ভেরিয়েবল আমাদের প্রয়োজন, যেটার সাহায্যে আমরা টাইম স্লাইসটা নিব। সো আমরা ধরেন এখান থেকে হচ্ছে টিএস নামে একটা ভেরিয়েবল আপনি দেন, বা টাইম দেখে রাখেন শুধু। সো আমরা টাইম নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা টাইম স্লাইসটা নিব। সো ইউজারের কাছে আমরা চাইলাম যে প্রিন্টএফ এন্টার টাইম স্লাইস, একটা নিউ লাইন দিয়ে রাখি শুরুতে যাতে অপারেটরের সাথে ম্যাচ না করে, ফাইন। এবং স্ক্যানএফ দিয়ে আমরা টাইম স্লাইসটা নিব কার মধ্যে, এটা নিব হচ্ছে পার্সেন্টেজ ডি দিয়ে, এটা হচ্ছে অ্যাড্রেস অফ টাইম। আচ্ছা ফাইন। এখন আমরা আপাতত এতটুকু রান করে দেখি যে আসলে আমরা ইনপুট ঠিক মতো নিতে পারতেছি কিনা, যে আমরা ঠিক মতো 3টা প্রসেস বা 4টা প্রসেস, যে কয়টা প্রসেস ঠিক সে কয়টা প্রসেস অনুযায়ী কাজ করে কিনা। আপাতত আমরা একটু আগে রান করি, দেখি যে এখানে কোনো ঝামেলা আছে কিনা। সো আমরা ইনপুট আউট মানে স্ক্রিন আউটপুট স্ক্রিন মনে দেখতে পাচ্ছেন না, আমি এটাকে দিয়ে রাখি স্ক্রিন অল শেয়ার, দেখা যায় আউটপুট। আপনারা কি আউটপুটের কনসোল দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। Yes, sir. তো এখানে বলতেছে এন্টার নাম্বার অফ প্রসেস, ধরেন আমরা হচ্ছে 3টা প্রসেস নিব যদি আমরা আমাদের এই জায়গাটা অনুযায়ী দেখতে চাই। সো 3টা প্রসেস, সো 3 দিলাম। সো আমার প্রথম প্রসেস p1 এর বার্স্ট টাইম, সো p1 এর বার্স্ট টাইম হচ্ছে 3, দেন হচ্ছে p2 এর বার্স্ট টাইম চাচ্ছে, ধরুন p2 এর বার্স্ট টাইম দেয়া আছে 6, দেন p3 এর বার্স্ট টাইম চাচ্ছে, সো p3 হচ্ছে 24। এবার হচ্ছে আমার কাছে টাইম স্লাইস চাচ্ছে, ধরুন আমরা টাইম স্লাইস ফর एग्जांपल দিলাম 3। সো দ্যাট মিন্স আমাদের ইনপুট ঠিক মতো হচ্ছে, সো আমরা ইনপুট দিতে পারছি। সো এ পর্যন্ত যদি ঠিক থাকে, এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের আউটপুটের অংশটুকু নিয়ে এবার আমাদের কাজটা শুরু করব আর কি। ওকে, আচ্ছা ফাইন। এখন যদি আমরা এখান থেকে আসি, এবার হচ্ছে আমাদের মেইন প্রসেস, আমার ইনপুট নেওয়া শেষ। এখন প্রসেসের ক্ষেত্রে আমাদের কি কাজ? প্রসেসের ক্ষেত্রে দেখেন আমাদের যদি টাইম স্লাইস আমরা চিন্তা করি, একটা প্রসেস ফর এক্সাম্পল এখানে দেয়া আছে 24 বার্স্ট টাইম 3, তিনটা প্রসেসের মধ্যে বার্স্ট টাইম তিনটা দেয়া আছে 3, 6, 24। টাইম স্লাইস ধরেন আমরা দিলাম 3। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই প্রসেস সর্বোচ্চ মানে মানে আমরা এখান থেকে এই জিনিসটাকে বের করব যে আমাদের এখানে টোটাল সর্বোচ্চ কয়বার স্লাইস হতে পারে, কয়টা স্লাইস হতে পারে। অর্থাৎ আমাদের এখানে এই প্রসেস এটা হচ্ছে একবার স্লাইস হবে, এর বেশি দরকার নেই, মানে একবার সুযোগ দিলেই সে মানে টাইম স্লাইসের মধ্যে বা কোয়ান্টামের মধ্যেই সে কমপ্লিট করে ফেলবে তার কাজ।
এই যে প্রসেসটা আছে এই প্রসেস দ্বারা বোঝাচ্ছে যে তার যেহেতু 6 টাইম স্লাইস 3 দেয়া, দ্যাট মিন্স এই প্রসেসটা সর্বোচ্চ 2টা স্লাইস নিবে, মানে তাকে যখন সুযোগ দেওয়া হবে সে সর্বোচ্চ 2বার তাকে সুযোগ দিতেই হবে, আদারওয়াইজ সে কমপ্লিট হতে পারবে না। এবং এটা 24 যদি তার বার্স্ট টাইম হয়, তাহলে এই প্রসেসটাকে যদি আমরা টাইম স্লাইস করতে হয় তাহলে আমাকে মোট টোটাল 3 8 24 8 বার প্রয়োজন, 8 টাইমস হচ্ছে আমাকে স্লাইস করতে হবে, 8 টাইমস তাকে সুযোগ দিতে হবে। সো আমরা আগে বের করে নিব যে আমাদের এই প্রসেসগুলোর মধ্যে কোন প্রসেসটাকে ম্যাক্সিমাম আমাকে স্লাইস করতে হবে, ম্যাক্সিমাম স্লাইস করা কোন প্রসেসটার প্রয়োজন, তাইলে আমরা বুঝবো যে এতক্ষণ পর্যন্ত আমাকে লুপ চালাতে হবে। ধরেন এখানে হচ্ছে 8, দ্যাট মিন্স একটা প্রসেস সর্বোচ্চ 8 বার স্লাইস হবে, সো আমাকে সর্বোচ্চ 8 বার হচ্ছে বার্স্ট টাইমের মধ্যে যেতে হবে। আর যদি এটা হচ্ছে 6 হতো তাহলে মনে করেন 24 না, এটা ধরেন হচ্ছে 12, সো 12 দ্যাট মিন্স হচ্ছে 4 বার, সো 4 বারের বেশি আমাকে কাউকে স্লাইস করা লাগবে না। তো এই জন্য আমরা আগে ফার্স্টে বের করি যে ম্যাক্সিমাম কাকে স্লাইস করা আমাদের প্রয়োজন। এই জন্য আমরা এখান থেকে আমরা সেই কাজটা করব। আমাদের এখন নতুন আরেকটা ভেরিয়েবল প্রয়োজন, যে ভেরিয়েবল দিয়ে আমরা এই যে ম্যাক্সিমাম বার্স্ট টাইম কার মধ্যে আছে, ম্যাক্সিমাম বার্স্ট টাইম কার সেটা বের করব। সো আমরা ম্যাক্স নামে একটা ভেরিয়েবল ধরে নিলাম, এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ম্যাক্স। আচ্ছা, এটা শুরুতে নিয়ে রাখি, এখানেই নেই, কোনো প্রবলেম নাই। আচ্ছা, সো ম্যাক্সের মধ্যে প্রথমে রাখলাম, প্রথমে আমাদের ফার্স্ট যে বার্স্ট টাইম, প্রথম যে বার্স্ট টাইমটা সেটাকেই বললাম সেই হচ্ছে হাইয়েস্ট, মানে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম বার্স্ট টাইম। এটাকে ধরে আমরা হচ্ছে একটা লুপ চালাবো এবং সেখান থেকে আর কি আমরা বের করব যে কত, মানে সেটাই আসলে হাইয়েস্ট কিনা। সো আমরা একটা ফর লুপ চালালাম, এখানে আই এর মান হচ্ছে যেহেতু এটা জিরো প্রসেসকে আমরা এখানে দিয়ে দিছি, সো আমরা 1 নম্বর প্রসেস থেকে আমরা চেকিংটা শুরু করব এবং এটা চলবে হচ্ছে আমার n তম প্রসেসের আগ পর্যন্ত। যদি n হয় 3 তাহলে 3টা প্রসেসের আগ পর্যন্ত, মানে 2 এবং 3 এই দুইটা প্রসেসকে আমার চেক করতে হবে। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমরা এই প্লাস প্লাস দিলাম প্রতিবার, এবং প্রতিবার কি চেক করব, প্রতিবার আমরা চেক করব যে একটা ইফ কন্ডিশন দিয়ে যে আমাদের যেটা ম্যাক্সিমাম আমরা যেটা পাইছি প্রথম যে প্রসেস থেকে ম্যাক্সিমাম, সেটা আদৌ ম্যাক্সিমাম কিনা। সো এটা যদি ম্যাক্সিমাম না হয় তাহলে আমরা নতুন যেটাকে পাচ্ছি সেটাকে ম্যাক্সিমাম করে দিব, আদারওয়াইজ সেটা লুপ চলতে থাকবে। সো আমরা যদি ম্যাক্সিমামটা ছোট হয় আমাদের হচ্ছে এই প্রসেস থেকে, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে বিটি আই, অর্থাৎ আই এর মান 1। এবার হচ্ছে বার্স্ট টাইম 1, তাহলে 1 নাম্বার বার্স্ট টাইমের 1 নাম্বার প্রসেসের যে বার্স্ট টাইম, সেই বার্স্ট টাইমটা আমাদের 0 নামক যে প্রসেসের বার্স্ট টাইম ছিল তার থেকে ছোট কিনা, মানে 0 নাম্বারটা যদি ছোট হয় তার মানে 1 নাম্বার প্রসেসের বার্স্ট টাইম বেশি, তাহলে সেটাকে আমার ম্যাক্সিমাম ধরা উচিত। তাহলে এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা এখানে বলবো যে ম্যাক্স ইকুয়াল টু বিটি আই, এটাকে আমরা ম্যাক্স বানিয়ে দেব। সেটুকু যদি আমরা লিখি তাহলে আমরা এখান থেকে ম্যাক্সিমাম বার্স্ট টাইম কার সেটা আমরা পেয়ে যাব। আমি যদি এখান থেকে জাস্ট চেক করার জন্য যে ঠিক আছে আমরা ম্যাক্সিমাম বার্স্ট টাইম পাচ্ছি কিনা ঠিক মতো, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের অংশ না, বাট আমরা একটু দেখি যে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা আগাতে পারতেছি কিনা। সো আমরা এখান থেকে %d দিয়ে দেখি রান করে যে আমাদের এই পর্যন্ত ঠিক মতো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আসে কিনা। যদি এখানে আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম বার্স্ট টাইম ঠিক আছে, আমরা ঠিক মতো বের করতে পারতেছি। সো আমি যদি এখান থেকে এটাকে রান করি, So you wrote a semicolon after max. ওকে, আমি যদি এটাকে এখন রান করি, আমার মনে হয় কনসোল দেখতে পাচ্ছেন না, কনসোলে নিয়ে আসি এন্টার নাম্বার অফ প্রসেস। ধরেন আমরা হচ্ছে প্রসেস দিলাম হচ্ছে 3টা, প্রথমটার হচ্ছে 3 6 24, সো আমাদের টাইম স্ল্যাশ 3। এবার হচ্ছে এন্টার দিলে আমরা হচ্ছে দেখার কথা যে ম্যাক্সিমাম বার্স্ট টাইম কার, যার ম্যাক্সিমাম বার্স্ট টাইম সেটা দেখার কথা। 24 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বার্স্ট টাইম, 24 আমরা দেখতে পাই কিনা, ইয়েস 24 দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে সে ম্যাক্সিমামটা খুঁজে বের করতেছে। সো ম্যাক্সিমাম যেহেতু খুঁজে বের করতে পারে আমাদের প্রোগ্রাম, এবার হচ্ছে আমরা কাজটা করা শুরু করি যে আসলে এটা কেটে দেই আউটপুট। আচ্ছা, এখন এখান থেকে এটুকুর আমাদের প্রয়োজন না, এটুকু হচ্ছে আমরা হাইলাইট করে মানে কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, তো এবার দেখি ম্যাক্সিমাম যে বার্স্ট টাইম পেলাম, এই ম্যাক্সিমাম বার্স্ট টাইমের সাপেক্ষে এবার হচ্ছে আমরা একটা লুপ চালাবো, কারণ আমরা আগেই বলছি টাইম স্লাইস সর্বোচ্চ হবে কোনটা সেটা বলে দিবে যেখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু যেটা পাবো। যদি যেমন আমরা ম্যাক্সিমাম 24, এটাকে যদি আমরা টাইম স্লাইস 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা ধরেন 24 ভাগ ডিভাইডেড বাই 3 মানে 8, অর্থাৎ আমার হচ্ছে টাইম স্লাইস 8 বার করা লাগতে পারে। 0 থেকে যদি শুরু করি তাহলে 8 বার হচ্ছে আমাকে স্লাইস করতে হবে।
সো সেই জন্য আমরা এখন একটা লুপ চালাবো, যে লুপটা হচ্ছে ম্যাক্সিমাম 8 বার স্লাইস করবে, এই জিনিসটা পর্যন্ত সে চলবে। তো ধরেন আমরা একটা হচ্ছে ফর লুপ চালালাম, এবং এই ফর লুপের আমাদের i ইকুয়াল টু দিলাম হচ্ছে ধরেন 0, এবং i চলবে কতক্ষণ পর্যন্ত, আমরা যতক্ষণ হাইয়েস্ট স্লাইস করব। তাহলে হাইয়েস্ট স্লাইস আমরা কিভাবে পাবো, আপনি ম্যাক্স, এই যে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি তাকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি, টাইম স্লাইস দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি, ধরুন আমরা ম্যাক্সিমামকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি তাহলে আমরা 3 পাচ্ছি, সরি 8 পাচ্ছি। ম্যাক্সিমাম যেহেতু 24, টাইম যেহেতু 3, সো আমরা 8 পাবো। অর্থাৎ আমাকে হচ্ছে 8 বার স্লাইস করতে হবে। এখন 8 বারের ক্ষেত্রে দেখেন 0 থেকে 8 নাকি 0 থেকে 7। আমরা যদি চিন্তা করি, ধরেন এটা হচ্ছে আমার 0 নামক একটা, আমি জাস্ট এখানে বুঝাচ্ছি, ধরেন এখান থেকে 0 থেকে এরকম আমাদের স্কেল, যে আমাদের গ্যান চার্ট, সেটা হচ্ছে 24 পর্যন্ত আছে। প্রতি 3 বার হচ্ছে 3টা স্লাইস পরে আমরা হচ্ছে একটা করে স্লাইস পাচ্ছি। সো প্রথম 3টা, এটা হচ্ছে একটা স্লাইস। আচ্ছা, আবারও 3টা করে দিচ্ছি, আমি একটু দেখাই তাহলে আপনি বুঝবেন যে ঠিক কয়টা পর্যন্ত আমাকে স্লাইস করতে হবে। তাহলে এখানে কয়টা আছে, 3, 6, 9, 12, 15, 18, এটা হচ্ছে 21 and 24, এখানে শেষ। আচ্ছা, সো এটা আমরা যদি প্রসেসটা শুরু করি, 0 নামক যে প্রসেস, আমরা যেহেতু এখানে প্রতিবার হচ্ছে বার্স্ট টাইম বের করার ট্রাই করতেছি, সো আমরা এখানে টোটাল প্রয়োজন 1, 0, এটা যদি 0 নামক প্রসেস হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে হচ্ছে 7 পর্যন্ত চলবে। আচ্ছা, আমরা এটা ম্যাক্স ডিভাইডেড বাই টাইম পর্যন্ত দিলে, এখানে ইকুয়াল টু না দিলেও চলতেছে, দিলাম। দেন হচ্ছে প্রতিবার 1 করে ইনক্রিজ হচ্ছে। স্যার এটা তো ফ্র্যাকশনাল আসতে পারে স্যার। ফ্র্যাকশনাল আসলে ইন্টিজারের ক্ষেত্রে কি হয়, এটা তো রাউন্ডিং ডাউন হয়ে যাবে। তাহলে রাউন্ড ডাউন হলে যদি আমাদের এখানে, আচ্ছা দ্যাটস এ গুড পয়েন্ট, যদি 25 হয়, 25 সিল ভ্যালু দিতে হবে স্যার। 25 যদি দিই তাহলে আমাদের আরেকটা বেশি লাগবে, তাই না, স্লাইস? স্যার তাহলে তো মনে হয় সিল ভ্যালু দিলে হয়ে যাবে স্যার। তাহলে আই থিংক আমরা এখানে ইকুয়াল টু দিতে হবে, মানে একদম হাইয়েস্ট মার্জ পর্যন্ত যাবে। না স্যার, ইকুয়াল দিলে মনে হয় আরেকটা ঝামেলা হইতে পারে স্যার, ইন্ডেক্স আউট অফ বাউন্ডস বা এরকম কিছু। আর এখানে আমরা আই দিয়ে আসলে ইন্ডেক্স বোঝাচ্ছি না, এখানে আই দিয়ে হচ্ছে আমরা ঠিক কয়বার হচ্ছে স্লাইস করব সেটা বোঝাচ্ছি। তাহলে ঠিক আছে। বুঝাতে পারছি? আচ্ছা, আমরা আপাতত এটা দিয়ে দেখি, ইকুয়াল টু না দিয়ে দেখি কি ঘটে, ঠিক আছে? আচ্ছা ফাইন, এর ভিতরে আমরা হচ্ছে আরেকটা লুপের মধ্যে লুপ দিব। এখন হচ্ছে আসলে আমাদের মেইনলি কাজটা করব, প্রতিবার স্লাইসের ক্ষেত্রে সে কি করবে, আমি আপনাদের সলিউশনটা শেয়ার করছিলাম তার আলোকে এটা লিখি। সেখানে কি বলা হয়েছে আমি একটু দেখি, সেখানে সলিউশনে বলা হয়েছে এরপরে আমি প্রায়োরিটিতে চলে আসছি, এন্টার বার্স্ট টাইম ম্যাক্সিমাম বের করছি, তারপর হচ্ছে ম্যাক্স ডিভাইডেড বাই টি। আচ্ছা ওকে, সো আমরা এখন হচ্ছে লুপ চালাবো, কয়টা প্রসেস, টোটাল যে কয়টা প্রসেস ঠিক সে কয়বার হচ্ছে আমরা লুপটা কি আমাদের চলবে। তো ধরেন হচ্ছে আমাদের প্রসেস আছে যে কয়টা, সে কয়টা পর্যন্ত চলবে। তাহলে আই হচ্ছে আমাদের প্রসেস এন, সো আমরা এন এর আগ পর্যন্ত চলবো, আই প্লাস প্লাস। সো এটা হচ্ছে যে সেকেন্ড লুপ, যেহেতু নতুন আরেকটা ভেরিয়েবল আমাদের প্রয়োজন, তাহলে যে নামে একটা ভেরিয়েবল আমাকে ক্রিয়েট করতে হবে। আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম, ধরেন এখানে এটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, এবং এটা হচ্ছে আমাকে প্রসেস বোঝাচ্ছে। আচ্ছা, বার্স্ট টাইম, এটা এই লুপ দ্বারা আমরা বুঝাচ্ছি যে কয়বার স্লাইস করব। প্রথম স্লাইস, আই এর মান 0, যেহেতু আই এর মান 0, আমরা আবার ভিতরে আসি, আসার পর দেখি যে আমরা কাকে সুযোগ দিচ্ছি। তো সেই আমরা প্রথম যে প্রসেসটা আছে সেটাকে আমরা চেক করবো যে প্রথম প্রসেস, এটাকে স্লাইস দেওয়া যায় কিনা। আচ্ছা, তো এখানে আসার পরে আমরা একটা প্রসেসকে কখন জায়গা দিব, যদি সেটার বার্স্ট টাইম 0 না হয়। এখন ধরুন একটা প্রসেসের বার্স্ট টাইম 0, মানে ওইটাকে তো আমার আর সুযোগ দেওয়ার দরকার নাই, ওটাকে তো আমার টাইম এলোকেট করার প্রয়োজনই নাই। তো আমরা প্রথমে এসে চেক করতেছি যে তার বার্স্ট টাইম 0 থেকে বেশি কিনা। যদি 0 হয় তাহলে সেখানে আসলে আমাকে কোনো কাজ নাই। তো আমরা একটা ইফ কন্ডিশন দিয়ে আর কি আমরা এখানে বলে দিচ্ছি যে ইফ আমাদের যে বার্স্ট টাইম ছিল বিটি, এটা প্রথম প্রসেস বা যে ফার্স্ট প্রসেস, সরি এখানে যে হবে, যে নামক যে প্রসেস, যার মান যেহেতু 0, এক নাম্বার প্রসেস 0 নামক মানে ইন্ডেক্সের প্রসেস আর কি, সেটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা কাজ করব। নট ইকুয়াল টু 0 হলে কি কাজ, তার হচ্ছে বার্স্ট টাইমটাকে আমরা কাউন্টে নিয়ে আসব। এখন আমরা কাউন্টে কিরকম নিয়ে আসতেছি, দিন শেষে আমরা বের করতেছি বলছি হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম কি করে, টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে বলে দেয় যে একটা প্রসেস টোটাল কমপ্লিট হওয়া এবং তার বার্স্ট টাইম, দুইটার সমষ্টি কিন্তু হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম।
অর্থাৎ সে একটা প্রসেস, আমরা যদি টিএটি সূত্র আমরা জানি দেখি, তাহলে টিএটি ইকুয়াল টু ছিল, টিএটি ছিল মানে হচ্ছে বিটি প্লাস ডাব্লিউটি, তাই না? মনে আছে টিএটি সূত্র নাকি ভুলে গেছেন? তো যেটা হচ্ছে আমরা জানি টিএটি, এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, বলে দেয় যে একটা প্রসেস ঠিক কতক্ষণ পর্যন্ত আমাদের সিস্টেমের মধ্যে ছিল, এবং এটা বের করার জন্য আমরা যেটা অ্যাপ্লাই করতাম যেটা হচ্ছে তার বার্স্ট টাইম, যেটা বলে দিয়েছে কতক্ষণ প্রসেস হয়েছে রানিং অবস্থায় ছিল, আর ওয়েটিং টাইম বলে দিয়েছে সে কতক্ষণ অপেক্ষায় ছিল। সো কতক্ষণ অপেক্ষায় ছিল আর কতক্ষণ কাজ করছে, এই পুরোটা মিলালেই আমরা পেয়ে যাব যে টোটাল সে কতগুলো সময় আমাদের সিস্টেমের মধ্যে সে স্টে করছে। দ্যাট মিনস এখন যদি টাইম স্লাইস অনুযায়ী চিন্তা করি, তাহলে প্রথমে একটা প্রসেসের বার্স্ট টাইম যতই হোক সেখানে 3 সেকেন্ড পর্যন্ত সে কাজ করছে, তাহলে এই 3 সেকেন্ড সেটা তার টার্ন অ্যারাউন্ড টাইম, ওই প্রসেসের 3 সেকেন্ড এড হলো তার টার্ন অ্যারাউন্ড টাইমে। আবার কিছুক্ষণ পর সে আবার স্লাইস পেলো, তার মানে কি আরো 3 সেকেন্ড সে কাজ করলো, তাহলে ওই 3 সেকেন্ড তার টার্ন অ্যারাউন্ড টাইমে আসতেছে। আমি কি বলছি বুঝাতে পারছি এখন? মানে আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন? মানে ব্যাপারটা হচ্ছে আমরা যে এখানে যে লুপটা চালাচ্ছি প্রত্যেকটা প্রসেসের বার্স্ট টাইম, সেই বার্স্ট টাইমটাকে আমরা টাইম স্লাইস অনুযায়ী সুযোগ দিব। এখন যতবার আমরা সুযোগ দিব ঠিক ততটা সেকেন্ড আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমে সে যুক্ত হচ্ছে, কারণ টার্ন অ্যারাউন্ড টাইমে আমাকে প্রথমে অ্যাড করতে হবে বার্স্ট টাইম, তারপর অ্যাড করতে হবে তার ওয়েটিং টাইম। সো ওয়েটিং টাইম বের করার আগে আমরা আগে দেখে নিচ্ছি যে তার বার্স্ট টাইম যত, সেখান থেকে প্রথমে 3 সেকেন্ডের কাজ করার সুযোগ পাইছে, তাহলে এই 3 সেকেন্ড হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম। আচ্ছা, যদি বুঝতে এখনো অসুবিধা হয় একটু সামনে আগাই, তাহলে আশা করি ক্লিয়ার হবে না একটু। তো আমরা আগে দেখে নিচ্ছি যে তার বার্স্ট টাইম যেটা, সেটা হচ্ছে সে আমাদের টাইম স্লাইস, সে টাইম স্লাইস থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে তাকে আমরা এক ধরনের ট্রিট করব, আর যদি সে টাইম স্লাইস হচ্ছে আমাদের বার্স্ট টাইম যদি টাইম স্লাইস থেকে বেশি হয় তাহলে আমরা আরেক ধরনের ট্রিট করবো। ফর এক্সাম্পল যদি টাইম স্লাইস 3 হয় আর কোন একটা প্রসেসের বার্স্ট টাইম 2 হয়, তার মানে তাকে আমরা পুরো 3 সেকেন্ড দরকার নাই, আমার সেখানে 2 সেকেন্ড সময় দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাকে আমরা 3 সেকেন্ড সময় দেই না। তো এই জন্য আমরা প্রথমে চেক করে নিলাম আমরা যে বার্স্ট টাইম যেটা আছে আমাদের প্রসেসের, সেই বার্স্ট টাইম এইটা আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম, সরি আমাদের টাইম স্লাইস থেকে ছোট অথবা সমান কিনা। সো আমাদের হচ্ছে টাইম, এখানে হচ্ছে এটা টাইম স্লাইসের, এটার সাথে যদি সমান হয় অথবা ছোট হয় তাইলে আমরা পেয়ে যাচ্ছি যে এই পুরো সময়টা সে কাজ করবে। যদি এটাতে হয় 2 সেকেন্ড তাহলে 2 সেকেন্ডই তার সময়, এই 2 সেকেন্ডই সে ইউজ করতেছে। যদি এটা হয় 1 সেকেন্ড বার্স্ট টাইম, তাহলে সে 1 সেকেন্ডই, তাকে আমরা ওই সময় তার কাজ শেষ, তাকে কিন্তু আবার আমরা নতুন করে তাকে স্লাইস দিচ্ছি না বা নতুন করে তাকে আমরা সুযোগ দিচ্ছি না, তাহলে এখানেই তার কাজ শেষ হয়ে যাচ্ছে। আর যেহেতু এখানেই তার কাজ শেষ, তাহলে আমরা এখানেই তার বার্স্ট টাইম বা সরি টার্ন অ্যারাউন্ড টাইম টিএটি যেটা ছিল, সেই টিএটি এই প্রসেসের, যে এর প্রসেস যেহেতু 0 নামক প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে এই মুহূর্তে আমরা যে বার্স্ট টাইম পাচ্ছি সেটা তার সাথে আমরা এড করব। এখন দেখেন তার সাথে কি এড করব, এটা কত নম্বর প্রসেস। প্রাথমিক পর্যায়ে আমরা যদি আমি একটা গ্যান চার্ট আপনাদের নিয়ে আসি, এখানে গ্যান চার্ট নিয়ে আসলে সবচেয়ে আর একটু সহজ হতো। ধরেন এটা হচ্ছে একটা গ্যান চার্ট, এই যে আমরা এখানে ড্র করলাম, এটা ধরেন একটা গ্যান চার্ট। এখানে হচ্ছে 0 থেকে একটা প্রসেস শুরু হয়ে এখানে ধরেন 25 এসে শেষ হয়েছে 25। আচ্ছা, এখন একটা প্রসেস 2 সেকেন্ড, একটা প্রসেসের বার্স্ট টাইম ধরেন বিটি, একটা প্রসেসের বিটি হচ্ছে P1 এর বিটি ফর এক্সাম্পল হচ্ছে আপনার 2। আচ্ছা, তারপর হচ্ছে P2 এর আপনার বার্স্ট টাইম ধরেন আপনি 4, আপনার টাইম স্লাইস যেটা ছিল টাইম সেটা ধরেন আপনার 3। এখন এরকম যদি থাকে আপনি কি করবেন, প্রথম যে প্রসেস P1 এর যে প্রসেস সেটা যেহেতু বার্স্ট টাইম 2, টাইম স্লাইস থেকে যেহেতু সে ছোট, আপনি সেখানে তাকে 3 সেকেন্ড দেওয়ার দরকারই নেই, আপনি তাকে 2 সেকেন্ড দিবেন এবং সে 2 সেকেন্ডেই তার কাজ সমাপ্ত হয়ে যাবে। অর্থাৎ 0 থেকে 2 এ পর্যন্ত প্রথম প্রসেস P1 তার কাজ শেষ। তাহলে এই P1 প্রসেসের বার্স্ট টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম আপনি কি পেলেন? টার্ন অ্যারাউন্ড টাইম আমরা জানি, আমরা আগেই বলছিলাম টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে তার কাজ করার সময় তার সাথে অপেক্ষার সময়। এখন এটা যেহেতু 0 সেকেন্ডেই আসছে, প্রথমেই আসছে, তাহলে প্রথম 0 এর সাথে মানে যে জায়গায় সে আছে এই 0 এর সাথে আপনি যদি তার বার্স্ট টাইম 2 যোগ করেন তাহলে কিন্তু আপনি এই P1 নামক প্রসেসের টিএটি পেয়ে যান। এবার 2 নম্বর প্রসেসের ক্ষেত্রে আসি। P2 নামক যে প্রসেসটা আছে এটা কিন্তু এখানে এসে 2 নম্বর টাইম থেকে শুরু হবে, এই যে 2 থেকে সে শুরু হচ্ছে, আগেরটা শেষ, এবার 2 নম্বর থেকে শুরু। কয় সেকেন্ড সময় পাবে? যেহেতু 4,
সে প্রথমে 3 সেকেন্ড টাইম পাচ্ছে, সো প্রথমে 3 সেকেন্ড পর্যন্ত তাকে আমরা সুযোগ দিচ্ছি। তাই প্রথম 3 সেকেন্ড হলে 5 পর্যন্ত সে আসবে। 5 পর্যন্ত আসার পরে দেন হচ্ছে তাকে আমরা আর যেহেতু কোনো প্রসেস নেই, তাকে আমরা আরো 1 সেকেন্ড সুযোগ দিব। দ্যাট মিন্স তখন যে সে 6 এ যে শেষ হবে। তো আমরা প্রথমটার যে টার্ন অ্যারাউন্ড টাইম সেটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। তার যদি আমরা 0-র সাথে তার বার্স্ট টাইমকে অ্যাড করে দেই, তাইলে আমরা ধরে নিব সেটাই হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম। আমরা এই কাজটাই এখানে আমরা করতে চাচ্ছি, যে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম 0 নামক প্রসেস, এটা যদি টাইম স্লাইস থেকে ছোট হয় অথবা সমান হয়, এটা 2 হয় 3 হয় 1 হয়, যদি টাইম স্লাইস থেকে ছোট অথবা সমান হয় তাহলে তার সাথে আমরা বার্স্ট টাইম যোগ করে দিব। এবং যেহেতু প্রতিবার আমাকে পরের প্রসেসের ক্ষেত্রে আবার এটা 0 নাই, পরের প্রসেস কিন্তু আগেরটা যেখানে শেষ হয়েছে ঠিক সেই জায়গায়। সো এজন্য আমরা এখানে আরেকটা ভেরিয়েবল আমরা ইউজ করতেছি, যেটার নাম আমরা আপাতত দিলাম, ধরুন এখানে টেম্পোরারি একটা মেমোরি নিলাম যেটা আমার 0 থেকে কাউন্ট হবে। তাহলে এই টেম্পের মান আমরা এখানে এড করে দিচ্ছি। তো টেম্পের মান 0 ছিল, 0 এর সাথে আমার বার্স্ট টাইম যদি এড হয়ে যায় তাহলে বার্স্ট টাইম হচ্ছে 2, টেম্পের মান 0, 2 + 0 দ্যাট মিন্স প্রথম যে প্রসেস সেই প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 2। আচ্ছা, তাইলে এবার দেখেন পরের যে প্রসেস আসবে সেই প্রসেসের কিন্তু স্টার্টিং পয়েন্ট আর 0 নেই, পরের প্রসেসের স্টার্টিং টাইম হয়ে গেছে মানে আগেরটা যেখানে স্টপ হয়েছে ঠিক সেই জায়গায়। তাহলে এই জন্য টেম্পের মান আমরা এখন আর আগের জায়গায় না রেখে, মানে 0 যেখানে আমরা অ্যাসাইন করছিলাম ডিক্লেয়ার করার সময় 0, এই 0 না রেখে আমরা টেম্পের টাইম এখন করে দিব যে ওই বার্স্ট টাইমটা যেখানে শেষ হয়েছিল ঠিক সেই জায়গায়, অর্থাৎ এই যে বিটিআই এই বার্স্ট টাইমটা যেখানে শেষ হয়েছে সেটা। এবং এটা পাবো কিভাবে, আগেরটা টার্ন অ্যারাউন্ড টাইম যদি আমরা যেটা পাই সেটা, অর্থাৎ এটা যদি হয় 2 তাহলে 2 নম্বর সেকেন্ডে হচ্ছে আমাদের এটা স্টে করতেছে। যদি এটার মান হয় 0, ফর এক্সাম্পল এটার মান হচ্ছে 2, এটার মান বার্স্ট টাইম হচ্ছে 3, দ্যাট মিন্স 5, তার মানে 5 সেকেন্ডে যে আমরা পাবো হচ্ছে তার পরেরটা স্টপ হয়েছে, মানে পরের টাইম স্লাইস এইটা। সো প্রতিবার যেহেতু এটা লুপের মধ্যে ঘুরতেছে এজন্য আমরা টেম্পের মান চেঞ্জ করে দিলাম, অর্থাৎ প্রতিবার টেম্পের মান আগেরটা যেখানে শেষ হবে ঠিক সেই জায়গায় যে থামবে। সো এটা যদি হয় ডান, এটা যেহেতু ইফের মধ্যে পড়ে আমাদের অবশ্যই একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে, এটা হচ্ছে ইফের মধ্যে একটা জিনিস, ফাইন। আচ্ছা, এবার যদি এটা টাইম স্লাইস থেকে বড় হয়, যেমন এখানে আমরা প্র্যাকটিস করছি টাইম স্লাইস যদি ছোট অথবা সমান হয় তাইলে এটা হবে। এখন মনে করেন টাইম স্লাইস হচ্ছে তার থেকে বড়, যদি তার থেকে বড় হয় তাহলে তখন কি করব, তাহলে আমরা এলসে গেলাম। এলসে গেলে তাকে কিন্তু আমরা ওয়েটিং এ রাখতে হবে, যেহেতু সরি যদি এটা এরকম থাকে যে টাইম স্লাইস হচ্ছে তার ইয়া থেকে বড়, আপনার বার্স্ট টাইম হচ্ছে টাইম স্লাইস থেকে বড়, সেক্ষেত্রে আমরা ওই প্রসেসের বার্স্ট টাইমকে ওই টাইম স্লাইস অনুযায়ী কমায় দিব। ধরেন আমার টাইম স্লাইস হচ্ছে এই মুহূর্তে যে সেকেন্ড প্রসেস, প্রথম প্রসেসের ক্ষেত্রে এই কন্ডিশন ট্রু হচ্ছে, আপনি টার্ন অ্যারাউন্ড টাইম কত পাচ্ছেন, টার্ন অ্যারাউন্ড টাইম পাচ্ছেন 2, 0 নামক প্রসেসে, এবং আপনার টেম্পের মান চেঞ্জ হয়ে আসছে 2। আচ্ছা, আপনি এখানে দেখেন টেম্পের মান 2 পাচ্ছি আমরা। স্যার এখানে কি স্যার বিটি জে হবে না স্যার ইফের ভিতরে? যে হবে সবগুলোই যে। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে আমাদের টেম্পের মান এই মুহূর্তে 2, টেম্পের মান কেমনে 2 হয়েছে আশা করি এই এক্সাম্পল, জাস্ট আমি উপরে যে এক্সাম্পলটা ড্র করছি সেটার আলোকে আর কি আপনি বোঝার ট্রাই করেন। আমার মাউস, আচ্ছা আমি একটু ছোট করে দেই। ওকে, তো এখানে হচ্ছে আমাদের প্রথম প্রসেস 0, টেম্পের মান 2। এবার কিন্তু আবার লুপ ঘুরবে, যেহেতু ইফ প্রবেশ করছে এসে প্রবেশ করবে না, আবার লুপে আসবে। এবার হচ্ছে জি এর মান 1 বাড়বে, সেকেন্ড প্রসেস যেহেতু কন্ডিশন ট্রু হয়। এবার দেখেন বিটি মানে বার্স্ট টাইম 2 নম্বর প্রসেস P2 এর মান দেয়া আছে 4, এটা যেহেতু 0 না তাইলে আমাদের কিন্তু লুপ চলবে। আচ্ছা, কারেন্ট না থাকলে সমস্যা নেই, যাও। তো যেটা হচ্ছে যে বার্স্ট টাইম যেহেতু হচ্ছে এখানে নট ইকুয়াল টু 0, আমরা এখানে আসবো মোবাইল, সরি ডিস্টার্ব দিচ্ছে পিছিয়ে একটা ইস্যু। এখন যেটা হচ্ছে যে বার্স্ট টাইম যে এর মান যেহেতু এই মুহূর্তে হচ্ছে আমাদের সেকেন্ড প্রসেস P2 এর মান 4, টাইম স্লাইস থেকে কিন্তু এটা আর ছোট না, টাইম স্লাইস থেকে কিন্তু বড়, এটা হচ্ছে 4, টাইম স্লাইস হচ্ছে 3। সো এরকম যদি প্রসেস হয় তখন কিন্তু আর ইফে প্রবেশ করতেছে না, আমরা এলসে আসতেছি। আচ্ছা, এলসে আসার পর আমরা কি করব, ওই যে বলছিলাম আমরা ঠিক কতবার পর্যন্ত তাকে স্লাইস করতে পারবো সেটা ডিফাইন করা। সো আমরা এখানে হচ্ছে তার বার্স্ট টাইম
এই যে বিটি যেটা ছিল এটাকে আমরা এখন ওই টাইম স্লাইস থেকে কমায় দিব, অর্থাৎ বার্স্ট টাইম ওই প্রসেসের এই বিজে নামক এই প্রসেসের মান বার্স্ট টাইম থেকে টাইম স্লাইস অনুযায়ী কমায় দিব, অর্থাৎ 3 সেকেন্ড আমরা তাকে দিয়ে দিছি। এখন এখানে 3 না দিয়ে আমরা টাইম দিব আর কি, টাইম স্লাইসের মান 3 হলে 3, 4 হলে 4। এখন এই যে 3 আমরা তাকে দিয়ে দিলাম, সেটা আমরা ধরে রাখবো কিভাবে? আমরা যে টেম্প নামক একটা ভেরিয়েবল রাখছিলাম, এটা আমরা রাখছিলাম এই কারণে, এটা বলে দিব যে আমরা এখন কোন পয়েন্টে আছি। সো টেম্পের মান এতক্ষণ ছিল 2 তে, মানে প্রথম লুপের সময়। এবার যেহেতু এলস এর টাইম স্লাইস আরো একটা আমরা কাউন্ট করতেছি, মানে আরো একবার আমরা হচ্ছে টাইম স্লাইস তাকে দিছি, দ্যাট মিন্স আমার টেম্পের মান কিন্তু আরেকটু ইনক্রিজ হচ্ছে। টেম্পের মান কিন্তু এখন 2 থেকে 5 এ চলে আসার কথা, কারণ 3 সেকেন্ড আমরা তাকে কাজ করার সুযোগ দিছি। সো আমরা এখন এই লুপে এসে, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আসবে যেহেতু মাল্টিপল স্টেটমেন্ট আমরা ব্যবহার করতেছি, নিয়ে আসি এটাকে এখানে, এবং এখানে এসে টেম্পের মান আমরা হচ্ছে বৃদ্ধি করে দিচ্ছি, অর্থাৎ টেম্পের মান হয়ে যাবে আগের মতো। টেম্পে আগে যা ছিল, যেখানে 2 ছিল, 2 এর সাথে আপনি এড করে দেন টাইম, অর্থাৎ আপনার এবার হচ্ছে টেম্পের মান 2 এর বদলে হয়ে গেছে 5, অর্থাৎ টেম্পের মান এখানে ছিল 2, এখন আর 2 নেই, এখন আপনার টেম্পের মান হয়ে গেছে 5। ফাইন। এবার যেহেতু এলসে প্রবেশ করছে, তাহলে এই এলসে এইটুকু হচ্ছে ট্রু হয়েছে, কাজ শেষ। শেষ হওয়ার পরে সে হচ্ছে আবার কোথায় যাবে? আবার হচ্ছে এই লুপে যাবে। আচ্ছা, এই লুপে যদি আসে, খেয়াল করেন আপনার কিন্তু সেকেন্ড যে প্রসেসটা, এই সেকেন্ড প্রসেস কিন্তু একবার টাইম স্লাইসে ইউজ করা হয়েছে, এটার কিন্তু এখনো কাজ শেষ হয় নাই। এটা কিন্তু মান এখন এই বিটি জে যেটা, এই জে এর মান এখন এই মুহূর্তে ছিল, আগে ছিল 4, এখন এটার মান হয়ে গেছে P2 এর বার্স্ট টাইম, এটা 4 থেকে মাইনাস আমরা 3 করে দিছি, 3 করে দিয়ে এর মান মাত্র 1 বাকি আছে। এবার হচ্ছে আবার লুপ যাবে এই জায়গায়, এবার হচ্ছে জে এর মান 1 বাড়বে। যদি আরো একটা প্রসেস থাকে তাহলে সেই প্রসেসের ক্ষেত্রে সে সেম ভাবে কাজ করবে। এখন আমাদের ধরেন এখানে দুইটা প্রসেস, তাহলে এন এর মান 2 থাকবে, তাহলে জে এর মান এবার 2 হয়ে গেছে, কন্ডিশন ফলস হবে। যদি ফর লুপের কন্ডিশন ফলস হয়, তাহলে কি এই লুপে আর প্রবেশ করবে? এই জায়গায় আসবেই না, যেহেতু এই লুপ কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে এই দুইটা প্রসেসের ভিত্তিতে। এবার হচ্ছে আমরা আবারও এই লুপ থেকে যদি বের হয়ে যাই, তাহলে এই লুপ থেকে বের হলে আমরা এই লুপে এসে প্রবেশ করব। এখন এই লুপে আসলাম, আই এর মান আবার 1 ইনক্রিজ হচ্ছে, তাহলে আই এর মান ছিল 0, এবার আই এর মান হচ্ছে 1। আচ্ছা, আই এর মান যদি 1 হয়, ম্যাক্স এর মান কত ছিল? ম্যাক্স এর মান কিন্তু 4 ছিল, এই দুইটা প্রসেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 4। সো 4 কে আপনি 3 দিয়ে ডিভাইড করবেন। সো আমরা যদি ম্যাক্স কে 3 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি পাই? 4 কে 3 দিয়ে ডিভাইড করলে আমরা পাই হচ্ছে 1, যেহেতু এটা ফ্র্যাকশনাল নাম্বার নিবে না, 1 পাবো। এখন দেখেন লুপে কিন্তু আরে একবার যাওয়ার কথা, যেহেতু এখানে 1 দেয়া আছে, কারণ P2 এ প্রসেসের এখনো বার্স্ট টাইম 1 সেকেন্ড বাকি কাজ করার, আর আমাদের কন্ডিশন এখন ফলস হয়ে যাচ্ছে। আই এর মান 1, এই পাশে আমরা ভাগ করেও পাচ্ছি 1। সো 1 এর তাহলে এখানে একটা ইকুয়াল টু চিহ্ন যদি না দেই, তাহলে আমাদের পরের বার লুপ চলতেছে না। সো আই এর মান 1 হলো, ম্যাক্স মানে 4 ডিভাইডেড বাই 3, এটাও হচ্ছে 1, যেহেতু 1 এর সাথে সমান হয়, কন্ডিশন ট্রু। কন্ডিশন যদি ট্রু হয়, এবার আমরা আবারও লুপে আসলাম। এখন খেয়াল করেন, আমাদের যে প্রথম যে প্রসেসের বার্স্ট টাইম, এই যে P1, এই P1 এর কাজ কিন্তু আমরা শেষ করে ফেলছি। একে 2 সেকেন্ড দরকার ছিল, 2 সেকেন্ড আমরা দিয়ে দিছি, এর বার্স্ট টাইম কিন্তু আমাদের শেষ। এটা কিন্তু আমরা কোথাও বলি নাই, এর মধ্যে কোথাও বলে দেই নাই যে এর কাজ শেষ। তো এটা বলার জন্য আমরা কি করব, যেহেতু আমরা এখানে একটা বলছি যে যতক্ষণ পর্যন্ত তার বার্স্ট টাইমের মান 0 না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কন্ডিশনে চেক করব। তো এই শর্ত সাপেক্ষে আমরা, যেহেতু এখানে এই লুপ এই কন্ডিশন বলে দেয় যে একটা প্রসেসের বার্স্ট টাইম শেষ কি না, তো আমরা এই জায়গাতে এসে তার বার্স্ট টাইম, ওই প্রসেসের বার্স্ট টাইমকে আমরা 0 করে দিব, যেহেতু তার কাজ শেষ। অর্থাৎ এই কন্ডিশনে ঢুকা মানেই হচ্ছে ওই প্রসেসের বার্স্ট টাইম আমাদের টাইম স্লাইসকে ফুলফিল করে। 1 সেকেন্ড, দ্যাট মিন্স আমার টাইম স্লাইস থেকে ছোট, এর কাজ এখনই শেষ। 2 সেকেন্ড বার্স্ট টাইম থেকে, মানে টাইম স্লাইস থেকে ছোট, এর কাজ এখনই শেষ। অর্থাৎ এই কন্ডিশনে ঢুকা মানেই হচ্ছে ওই প্রসেসের বার্স্ট টাইম 0 হয়ে যাওয়া। সো আমরা এই জন্য এখানে 0 করে দিলাম। সো এই কন্ডিশনের সাপেক্ষে আমাদের এই P1 এর মান কিন্তু 0 হয়ে যায় প্রথমবারেই। সো এবার যদি আপনি চিন্তা করেন যে জে এর মান 0, কন্ডিশন ট্রু করে, জে এর মান যেহেতু 0, এন এর মান হচ্ছে 2, তো 2 থেকে ছোট, কন্ডিশন ট্রু।
বার্স টাইম জে এর মান 0, তাহলে বিটি 0 প্রথম প্রসেসের মান নট ইকুয়াল টু 0 হলে ভিতরে যাব। এখন দেখেন প্রথম প্রসেসের মান কিন্তু 0 হয়ে গেছে, এটা কিন্তু আর 2 নেই, 0 হয়ে গেছে। দ্যাট মিন্স আমাদের প্রথম প্রসেসের আর কাজ দরকার নাই। ফাইন, এবার হচ্ছে এই ইফে প্রবেশ না করলে কিন্তু এই পুরোটুকুই ফলস। সো এই পুরোটুকুই যদি প্রবেশ না করে তাহলে আবার এই ফর লুপে যাবে। জে এর মান 1 ইনক্রিজ হবে, তাহলে জে এর মান 0 ছিল সেটা হয়ে যাবে 1। জে এর মান যদি 1 হয় এই কন্ডিশন ট্রু, কন্ডিশন যদি ট্রু হয় এবার আপনি চেক করেন BT1 অর্থাৎ বার্স টাইম হচ্ছে 1 নাম্বার প্রসেসর, 1 নাম্বার প্রসেসের বার্স টাইম। এবার দেখেন 1 নাম্বার প্রসেসের বার্স টাইম মানে P1 মানে 1 নাম্বার বলতে P2 বোঝাচ্ছে, যেহেতু বার্স টাইম 1 0 নামক ইন্ডেক্স থেকে শুরু হয়। সো P2 এর মান এবার আপনি খেয়াল করেন এর মান কিন্তু 1, এখন 4 না 1, সো নট ইকুয়াল টু 0, কন্ডিশন ট্রু। এবার আপনি ভিতরে এসে প্রবেশ করেন, দেখেন যে টাইম স্লাইস থেকে ছোট নাকি বড়। টাইমের মান হচ্ছে 3 আর আমাদের এটার বার্স টাইম হচ্ছে 1, সো টাইম স্লাইস থেকে এটা ছোট, যদি ছোট হয় তাহলে আমরা এখানেই প্রবেশ করব। এখানে প্রবেশ করে টার্ন অ্যারাউন্ড টাইম এটা হচ্ছে আমরা এবার বৃদ্ধি করব। এবার খেয়াল করেন টেম্পের মান কত আমরা পাইছি, আমরা কিন্তু আগের লুপেই টেম্পের মান আমরা 5 পাইছি। এবার দেখেন বিটিজে মানে বার্স টাইম 1, এই যে প্রসেস P2, এই P2 এর মান এখন দেয়া আছে 1, তাহলে তার বার্স টাইম 1 এর সাথে আমরা এড করতেছি টেম্পের মান, তাহলে টেম্পের মান কত 5, আর এখন আমরা পাচ্ছি হচ্ছে 1, তাহলে 5 + 1 6, টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 6। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম 6 হয়, তাহলে টেম্পের মানও কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, টেম্পের মানও সেম, যেহেতু এখানে লেখা টেম্পের মান হচ্ছে 6। এবার খেয়াল করে দেখুন তো আপনি গেন চার্টের ক্ষেত্রে যে টেম্পের মান এখন কিন্তু 6 এ চলে আসার কথা, এই যে গেন চার্ট 6 এ। সো P2 নামক প্রসেস এর কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইম 0 তে আসছিল এবং সে 6 সেকেন্ডে যে কমপ্লিট হয়েছে, তাহলে তার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 6। আমরা কিন্তু এখান থেকে সেটাই পাচ্ছি যে তার টার্ন অ্যারাউন্ড টাইম 6। এবং বার্স টাইম যে এটার মান যেহেতু আমরা সবগুলো এক্সিকিউট করে ফেলছি, কাজ করা শেষ, তাহলে বার্স টাইম তার আর কোনো কিছু বাকি নাই, সেটাকে আমরা 0 করে দিচ্ছি এবং এর মাধ্যমে আমরা এখান থেকে টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে যাই। আমি কি এই দুইটা প্রসেস দিয়ে আপনাকে এই যে এই পর্যন্ত যে কোডটুকু লিখলাম সেটুকু কি বোঝাতে পারছি? বোঝা গেছে? না বুঝলে বলেন যে স্যার বুঝি নাই। স্যার এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, তো এ পর্যন্ত যদি ক্লিয়ার হন আমরা তাহলে আমরা এটুকু রান করে দেখি যে এটুকু পর্যন্ত আসলে আউটপুটে আমাদের ঠিকমতো আসে কিনা। এটা কিন্তু ফর লুপের মধ্যে এই পুরোটুকু, ঠিক আছে? আচ্ছা, আর এই ফর লুপের মধ্যে এইটুকু, যেহেতু ইফ কন্ডিশন, তো ইফ কন্ডিশন একটা স্টেটমেন্ট এর ভিতরে ঢুকে গেলে পুরোটাই চলে আসে। তারপরে ব্র্যাকেট দিয়ে দিই বোঝার সুবিধার্থে। আপনাদের এই পুরোটুকু হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে পড়বে, একই কথা আর কি। আচ্ছা, সিঙ্গেল স্টেটমেন্ট থাকলে ব্র্যাকেট দেওয়া লাগে না, এটা যেহেতু লুপের মধ্যে পড়ে ওইটা হয়ে যায়। আমরা একটু রান করে দেখি যে এ পর্যন্ত টার্ন অ্যারাউন্ড টাইম ঠিকমতো আসছে কিনা। তাইলে আমরা একটা লুপ যদি চালাইয়ে এইগুলা দেখি টি, তাইলে আমরা কিন্তু পেয়ে যাবো। সো আমরা একটা ফর লুপ চালাই জাস্ট হচ্ছে এখন দেখার জন্য, এটা হচ্ছে আমরা ভেরিফাই করতেছি যে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম ঠিকমতো আসছে কিনা। সো আমরা একটা printf দিলাম, দিয়ে আমরা এখন চেক করব যে ধরেন টি এটাই লিখে আপাতত একটা নিউ লাইন দিয়ে রাখি। একটা ফর লুপ চালালাম, ধরেন i এর মান হচ্ছে 0, ও দিয়ে দিছি 0, i যতক্ষণ ছোট থাকবে n পর্যন্ত i++। জাস্ট সিম্পলি আমরা printf করে দিব এখানে একটা ভ্যালু যেটা হচ্ছে %d স্পেস হয়ে এখানে চলে আসবে হচ্ছে tat, আমরা যেটা লিখছিলাম তার হচ্ছে ইনডেক্সগুলো। তাহলে i এর 0 হলে 0 ইনডেক্সের টার্ন অ্যারাউন্ড টাইম বের হবে, 1 হলে পরের প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম আসবে। সো এবার যদি আমরা এটুকুকে রান করি, আচ্ছা এখানে তো এটুকুকে হচ্ছে কমেন্ট আউট করে দিতে হবে। সো আমি এটুকুকে কমেন্ট আউট করে দেই, এটুকু আমাদের প্রোগ্রামের অংশ না, বোঝার সুবিধার্থে আমরা একটুকু লিখছিলাম। ওকে, আমি এবার রান করি। আচ্ছা, আমি এই ভ্যালুই দেই, এই দুইটা ভ্যালু P1 এবং P2, মানে একটা ছিল 2 আর একটা ছিল 4। তাহলে প্রথম প্রসেস আমাদের দুইটা, প্রথম প্রসেসের মান ছিল হচ্ছে 2, সেকেন্ড প্রসেসের মান ছিল হচ্ছে আমাদের 4। স্যার আউটপুট দেখা যাচ্ছে। আচ্ছা, আউটপুট দেখা যাচ্ছে না, আমি আউটপুটের স্ক্রিন শেয়ার করতেছি, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, সো এন্টার নাম্বার অফ দেখা যাচ্ছে।
এন্টার নাম্বার অফ প্রসেস ছিল দুইটা আমাদের, একটা হচ্ছে 2 আর একটা ছিল 4, এবং টাইম স্লাইস আমরা বলছিলাম 3। এবার দেখি যে দেখেন টাইম স্লাইস TAT টার্ন অ্যারাউন্ড টাইম আসছে 6, অর্থাৎ আমাদের যে দুইটা প্রসেস আমরা বলছিলাম সেই দুইটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম 6 হওয়ার কথা ছিল। আপনাদের কি জ্ঞান চার্টটা মনে আছে নাকি আমি আবার দেখাতে হবে? আচ্ছা আমি তাইলে এটা ফুল স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে আপনারা যাতে ওটা পুরোটা দেখতে পারেন। এটাকে বড়ই হচ্ছে না। আচ্ছা আমি দেই। সো দেখেন এখানে কিন্তু আমাদের 6 আসার কথা ছিল টোটাল। প্রথম যে প্রসেস P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম দেখেন 2, মানে সে কোনো অপেক্ষাই ছিল না। আর 2 নম্বর যে প্রসেস, 2 নম্বর প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 6, অর্থাৎ সে আসছিল 0 সেকেন্ডে, কাজ করছে 4 সেকেন্ড, 2 সেকেন্ড পর্যন্ত সে অপেক্ষায় ছিল, তাহলে ওয়েটিং টাইম 2 আর বার্স্ট টাইম হচ্ছে 4, তাহলে 4 + 2 6, তাহলে P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম 6। দেখেন আমাদের TAT কিন্তু P2 এর 6 আসছে, অর্থাৎ আমরা টার্ন অ্যারাউন্ড টাইম ঠিক মতো বের করে নিয়ে আসতে পারছি। এবার যদি আমরা এই প্রোগ্রামটা দেখি, এখানে টার্ন অ্যারাউন্ড টাইম কোন প্রসেসর কত হতে পারে আমরা যদি বের করার ট্রাই করি। এটা গ্যান চার্ট কি আপনাদের কাছে আছে? এটা গ্যান চার্টটা তো স্লাইডে থাকার কথা আমাদের। আচ্ছা আমি স্লাইডটা একটু শেয়ার করে গ্যান চার্টটা বের করি। একটু সময় দিন, আমি স্লাইডটা বের করি, রেকর্ডারটা পজ দেই। আচ্ছা এখান থেকে আমরা যদি রান করে দেখি যে এটা ঠিকমতো আমাদের আউটপুট ম্যাচ করে কিনা। সো আমাদের প্রসেস হচ্ছে 3টা। প্রথম প্রসেস হচ্ছে বার্স্ট টাইম 3, পরের প্রসেসের বার্স্ট টাইম 6 দেয়া, এন্ড থার্ড প্রসেসের বার্স্ট টাইম 24 দেয়া। সো আমরা 3টা প্রসেসের বার্স্ট টাইম দিলাম। টাইম স্লাইস আমরা বললাম 3। দেখেন টার্ন অ্যারাউন্ড টাইম বলতেছি 3:12:33, এই যে 3:12:33, দ্যাট মিন্স আমরা যে ক্যালকুলেশন করতেছি সেই ক্যালকুলেশন অনুযায়ী আমাদের ঠিকমতো বার্স্ট টাইম আসতেছে। এবং এক্ষেত্রে যদি আপনারা বলেন যে স্যার কিভাবে আসলো, সেই ব্যাখ্যাটা যদি আরবার একটু আপনার বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমি একটু হালকা ব্যাখ্যা দিই, যেহেতু আমরা 2টা দিয়ে বুঝাইছিলাম আগে। 3টার ক্ষেত্রে যদি আমি বুঝাই, যে আপনি এখানে দেখেন আপনার এটুকু পর্যন্ত কারো কোনো প্রয়োজন, জাস্ট আমরা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমরা ম্যাক্সিমাম বার্স্ট টাইম বের করছি। ম্যাক্সিমাম বার্স্ট টাইম কেন বের করছি এটা আসলে বলে দিব যে আমরা স্লাইস কোন প্রসেসটাকে সর্বোচ্চ করব কয়বার সেটা বের করার জন্য। সো আমরা এখান থেকে ম্যাক্সের মান প্রথম ধরছিলাম প্রথম প্রসেসটাকে, এবং দিন শেষে আমরা এই লুপের মাধ্যমে বের করছি যে সবচেয়ে বড় বার্স্ট টাইম কোন প্রসেসের। সো আমরা এখান থেকে পাইছি যে 24 নামক যে সংখ্যাটা, এই যে 24, এটা হচ্ছে সবচেয়ে বেশি বার্স্ট টাইম। সো এটাই হচ্ছে ম্যাক্সের মান, আমরা এটা ম্যাক্সিমাম বের করছি এই লুপ দিয়ে। এই ম্যাক্সকে আমরা যদি টাইম দিয়ে ভাগ করি, যেহেতু টাইম স্লাইস হচ্ছে 3, ম্যাক্সকে যদি 3 দিয়ে ভাগ করি যে সংখ্যাটা আসবে 8, তার মানে আমার এই টাইম স্লাইসটা মানে আমার এই গ্যান চার্টে এটাকে হচ্ছে 8 বার স্লাইস করা লাগবে। এবং যেহেতু এই 8 বার হচ্ছে আমরা এখানে যদি ফ্র্যাকশনাল নাম্বার থাকে, ধরুন এখানে 25 থাকে, তাহলে ফ্র্যাকশনাল নাম্বারটা যেহেতু বাদ পড়ে যায়, সো আমরা ফ্র্যাকশনাল নাম্বারটা থাকা মানে কিন্তু সে আরো একবার প্রসেস করবে। সেজন্য এখানে আমরা একটা ইকুয়াল টু চিহ্ন দিচ্ছি, অর্থাৎ ফর এক্সাম্পল 24, সো সেখানে যদি আমরা 25 এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, সেখানে 8ই আসবে, 8 পয়েন্ট সামথিং কে বাদ দিয়ে দেয়। কিন্তু আমরা জানি 1 সেকেন্ড থাকলেও তার জন্য একটা কোয়ান্টাম, পুরো একটা কোয়ান্টাম 3 সেকেন্ডের একটা সময়ের মধ্যে সে একটা স্লট পাবে। সো এই জন্য আমরা এখানে একটা ইকুয়াল টু চিহ্ন দিলাম, দিয়ে আমরা 0 থেকে শুরু করলাম একটা লুপ, এবং যতক্ষণ পর্যন্ত এই টাইম স্লাইস ম্যাচ না করতেছে ততক্ষণ পর্যন্ত ওই প্রসেসে আমরা জায়গা দিতেই থাকবো আমার সিস্টেমে। সো এই লুপটা এটা ডিফাইন করবে যে ঠিক কতবার পর্যন্ত আমরা স্লাইস করতে পারবো। দেন এই লুপের মধ্যে এসে আমরা জে এর মান 0, মানে আমরা এটা লুপ চালাচ্ছি, 3টা প্রসেস 3 বার চলবে। জে এর মান 0, এন থেকে ছোট। প্রথম প্রসেসের বার্স্ট টাইম, তাহলে প্রথম প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে, এখানে আমি একটু তাহলে মুছে ফেলি, প্রথম প্রসেসের বার্স্ট টাইম আমাদের ছিল 3, সেকেন্ডটা ছিল হচ্ছে আমাদের 6, তাহলে এটুকু আমার দরকার নাই। এবং P3 এইটার বার্স্ট টাইম ছিল আমাদের, এই যে সিমুলেশন করছি যেটা, সেটা অনুযায়ী আর কি বলতেছি, এটা ছিল 24, এবং আমরা বলছিলাম টাইম স্লাইস হচ্ছে 3। এজন্য প্রথমে আমরা এসে এই যে P1 নামক প্রসেস, এটাকে আমরা চালাচ্ছি এখানে, যে P1 এর মধ্যে এটা 0 কিনা। ইয়েস, এটা 0 না, P1 এর মধ্যে 3 আছে। যদি 3 থাকে তাহলে আমরা ইফে প্রবেশ করব এবং চেক করব বার্স্ট টাইম প্রথম যেটা প্রসেস সেটা টাইম স্লাইস থেকে ছোট অথবা সমান কিনা। সো আমার টাইম স্লাইস হচ্ছে 3, এর মানও হচ্ছে 3, দ্যাট মিন্স একবার সুযোগ দিলেই সে কাজ কমপ্লিট করে ফেলতে পারবে। সো আমরা তাকে একবার সুযোগ দিলাম, মানে কন্ডিশনটা ট্রু হলো। আর একবার সুযোগ দেওয়া মানে কি, যেহেতু 0 সেকেন্ডে সে আসছে,
এবং দেখেন 3 সেকেন্ডে তার কাজ শেষ হচ্ছে, অর্থাৎ 3 সেকেন্ডে তার কাজ শেষ। তাহলে তার টার্ন অ্যারাউন্ড টাইম কত? এই সময়টুকুই তো তার টার্ন অ্যারাউন্ড টাইম, তাই না? সেই জন্য আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বললাম, তার বার্স্ট টাইম। আর এই যে 0 থেকেই শুরু করছি এটা বলার জন্য আমরা টেম্প নামে একটা ভেরিয়েবল রাখছিলাম, যার মান শুরুতে আমরা বলছিলাম 0, যেহেতু আমরা ধরে নিচ্ছি সবার অ্যারাইভাল টাইম 0। সো আমরা 0 সেকেন্ডের সাথে যখন সে আসছে সেই সময়ের সাথে আমরা বার্স্ট টাইমটাকে অ্যাড করলাম, করে আমরা এই প্রথম প্রসেস P1 এর বার্স্ট টাইম আমরা 3 পেলাম। তাহলে P1 এর বার্স্ট টাইম হচ্ছে 3, সরি P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 3। দেন হচ্ছে টেম্পের মান। টেম্পের মান বলতে বুঝাচ্ছি আমাদের জ্ঞান চার্টে এখন কিন্তু আমরা এই পয়েন্টে আর নাই, 0 পয়েন্টে নাই, এখন কিন্তু আমরা এই পয়েন্টে 3 পয়েন্টে চলে আসছি, মানে পরের প্রসেসকে জায়গা দিব এই পয়েন্ট থেকে। সো এই জন্য টেম্পের মান আমরা এখন ইনক্রিজ করতেছি, অর্থাৎ যে জায়গাতে আগের প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম ছিল ঠিক সেই জায়গাতে আমার এখন অবস্থান। তো এটাই বোঝানোর জন্য আমরা এই টেম্পের মান ইনক্রিজ করে ফেললাম। সো টেম্পের মান এখন কিন্তু 3, যেহেতু বিটি যে মান হচ্ছে 3, এই 3 এর সাথে টেম্পের মান 0 ছিল, সো এটা যোগ হয়ে আলটিমেটলি 3 হবে টেম্পের মান। আচ্ছা, টেম্পের মান যদি 3 হয়, P1 প্রসেস, এই প্রসেসর 3 সেকেন্ড কাজ করা দরকার ছিল, সে তো 3 সেকেন্ড করে ফেলছে, তাকে কি আর কাজ দেওয়া দরকার আছে? আর কি স্লাইস করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। সো এই জন্য আমরা এটাকে বলে দিচ্ছি যে P1 এর বার্স্ট টাইম হয়ে গেছে এই মুহূর্তে আমাদের 0, অর্থাৎ একে আর কাজ দেওয়ার দরকার নাই, এর কাজ শেষ। এবার আমরা ইফে প্রবেশ করলে আমরা জানি এলসে প্রবেশ করি না, আমাদের এই কাজ শেষ। আবার লুপে আসবে, এবার যাবে হচ্ছে জে এর মান 1 ইনক্রিজ হলে J1 মানে হচ্ছে সেকেন্ড প্রসেস। সেকেন্ড প্রসেসে যদি আমরা যাই, সেকেন্ড প্রসেসে গেলে কেউ একজন কি আমাকে মেসেজ দিচ্ছে নাকি আপনাদের? আপনাদের কেউ দিচ্ছে না। তো সেকেন্ড প্রসেসে যদি যাই সেক্ষেত্রে P2 হচ্ছে আমরা পাচ্ছি 6। তাহলে এই কন্ডিশন কিন্তু আইন এর মান 3 হয়, জে এর মান যেহেতু 3 থেকে ছোট, কন্ডিশন ট্রু। আমরা P2 তে পাচ্ছি এটা 0 না, যেহেতু 0 না তাহলে আমরা চেক করব সে টাইম স্ল্যাশ থেকে ছোট নাকি বড়। এখন দেখতে পাচ্ছি সে টাইম স্ল্যাশ থেকে ছোট না, যেহেতু টাইম স্লাইস থেকে ছোট না, সো আমরা এখন এই মুহূর্তে তাকে আমরা কাজ শেষ করতে পারবো। এখানে প্রবেশ করা মানে কিন্তু ওই প্রসেসের কাজ শেষ, কিন্তু আমরা প্রসেসের কাজ শেষ করতেছি না। আমরা এলসে আসলাম, আসার পরে আমরা বলে দিচ্ছি যে তার টাইম স্লাইস বাদ দিয়ে দাও, মানে এটুকু কাজ তাকে আমরা দিয়ে দিচ্ছি, কাজ করে ফেলুক সে। সো এই জন্য আমরা এই বার্স্ট টাইম P2 এর বার্স্ট টাইম থেকে আমরা টাইম স্লাইস বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই সময়টুকু সে কাজ করতেছে। সো P2 এর মান ছিল 6, এই 6 থেকে আপনি টাইম স্লাইসের মান পাচ্ছেন আপনি 3, তাহলে 6 থেকে আমরা 3 মাইনাস করে আমরা বার্স্ট টাইম এই মুহূর্তে আমাদের P2 এর প্রথম স্লাইস শেষ, একবার তাকে সুযোগ দেওয়া হয়েছে, তাহলে আর 3 সেকেন্ড বাকি আছে তার, তাহলে তার বার্স্ট টাইম এখন হলো 3। P2 এর বার্স্ট টাইম যদি 3 হয়, এবার হচ্ছে আমরা টেম্পের মান, এখন দেখেন টেম্পের মান কিন্তু এই যে আমরা 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডের কাজ হয়ে গেছে, আমার P2 কে জায়গা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা আর 3 তে নাই, এখন কিন্তু আমরা 6 এ। তাহলে এই যে 6 এ আছে এটা কে বলে দিবে? এটা বলে দিবে হচ্ছে টেম্প। সো টেম্পের মান আমরা এখন, আগে ছিল টেম্পের মান এই জায়গাতে 3, এই যে জায়গাতে আমরা 3 পাইছিলাম, সেই 3 এর সাথে টাইম স্ল্যাশ কে অ্যাড করলাম, তাহলে অ্যাড করলে কি হলো? 6 হলো। সো আমরা এখন টেম্পের মান পাচ্ছি 6। টেম্পের মান যদি 6 পাই, দেখেন আমাদের এই জ্ঞান চার্টেও টেম্পের মান 6 দেয়া আছে। দেন হচ্ছে আবার আমাদের লুপে যাব, লুপে গেলে জে এর মান হচ্ছে থার্ড প্রসেস, জে এর মান 1 ইনক্রিজ হবে মানে 2, সো 2 মানে হচ্ছে 3 নাম্বার প্রসেস P3। সো আমরা P3 তে যদি আসি, এটা 24, এটা 0 না, যেহেতু 0 না তাহলে আমরা চেক করব টাইম স্ল্যাশ থেকে ছোট কিনা। ইয়েস, এটা টাইম, সরি নো, এটা টাইম স্ল্যাশ থেকে ছোট না। আমরা এলসে আসলাম, এসে এটাকে আমরা 3 সেকেন্ড কাজ করার সুযোগ দিচ্ছি। যেমন এখানে দেখেন জ্ঞান চার্টে আমরা P3 কে 3 সেকেন্ড কাজ করার, P3 এখন 3 সেকেন্ড কাজ করবে এইখানে। সো আমরা তাকে সেই 3 সেকেন্ড তার বার্স্ট টাইম থেকে মাইনাস করে দিচ্ছি, কারণ সে তো 3 সেকেন্ড কাজ করতেছে। সো এই জন্য আমাদের এখানে ছিল 24, এটা মাইনাস হবে আরো 3 সেকেন্ড এবং এর বাকি থাকবে 21। এবার 21 যদি এটা হয়, এবার আপনার টেম্পের মান কিন্তু এখন আর 6 এ নাই, টেম্পের মান কিন্তু এখন 9 এ আসতে হবে। সো আমরা কন্ডিশন অনুযায়ী টেম্প প্লাস টাইম, টেম্পের মান 6 ছিল, তার সাথে আমরা 3 এড করে দিলে এটা হচ্ছে 9। সো এই জায়গায় চলে আসবে। এই জায়গায় যদি চলে আসে তাহলে আপনার টেম্পের মান এখন এই পয়েন্টে খেয়াল করেন, তাহলে টেম্পের মান এখন আপনার হচ্ছে 9 এবং আমরা আবারও লুপে যাব। এবার জে এর মান হয়ে যাবে আপনার 3, এন এর মানও 3, যেহেতু আমার 3 বলে কোনো ইন্ডেক্স নাই, কোনো প্রসেস নাই, সো আমাদের লুপে প্রবেশ করবে না। সো আমাদের প্রথম পর্ব শেষ, মানে প্রত্যেকটা প্রসেসকে একবার করে জায়গা দেওয়া শেষ। আমরা আবারও টাইম স্লাইস শুরু করব। সো আমরা আবারও টাইম স্লাইস করব কিনা এটা বলে দিবে কে? এই যে এই কন্ডিশন, যে আমরা টাইম স্লাইস সর্বোচ্চ কয়বার করা দরকার। এবার আই এর মান আগে ছিল 0, এখন আই এর মান হবে 1 এবং
এটাকে ডিভাইড করলে আমাদের কন্ডিশন ট্রু হচ্ছে, কারণ 24 কে টাইম দিয়ে ভাগ করলে আমরা জানি 8 পাচ্ছিলাম, সো আমাদের কন্ডিশন ট্রু। আবারও কাজ শুরু করবে, জে এর মান 0, প্রথম প্রসেস। এই যে বিটিজে মানে জিরো ইন্ডেক্সের প্রসেস, জিরো ইন্ডেক্সের প্রসেসের মান তো 0, ওটাকে তো আমরা কাজ করে 0 করে দিছি বার্স্ট টাইম। তো যেহেতু তার বার্স্ট টাইম 0, এটা আর কাজ করবে না, মানে এই ইফের মধ্যে আর সে প্রবেশই করবে না। সো ইফে যদি লুপ সত্য না হয়, প্রবেশ যদি না, সরি কন্ডিশন যদি ট্রু না হয়, প্রবেশ না করে, তাইলে এখানে পুরোপুরি প্রবেশ করবে না। দ্যাট মিনস আমরা এই লুপে যাব, জি এর মান হবে 1, সেকেন্ড ইন্ডেক্স p2। এবার দেখেন p2 এর মান হচ্ছে 3 বার্স্ট টাইম। এবার যেহেতু p2 এর মান 3, কন্ডিশন 0 এটা ফুলফিল মানে করে, এটা হচ্ছে ট্রু, নট ইকুয়াল টু 0। সো এবার দেখেন bt1 মানে p2 এর মান টাইম স্লাইস থেকে ছোট নাকি সমান? সো যেহেতু ছোট না বাট সমান, ইকুয়াল টু, কন্ডিশন ট্রু হয়, আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করা মানে কি? এবার দেখেন তার মাত্র যেহেতু 3 সেকেন্ড টাইম স্লাইস, যদি আমরা এখন তাকে জায়গা দেই তাহলে কিন্তু তার কাজ কমপ্লিট হয়ে যাবে। সো আমরা সেটাই দেখতে পাচ্ছি, কমপ্লিট হয়ে যাওয়া মানে কি, সে যেখানে কমপ্লিট হচ্ছে ঠিক সেই জায়গাটাই হচ্ছে আমার এখন টার্ন অ্যারাউন্ড টাইম, অর্থাৎ 12। এই 12 এ সে শেষ হচ্ছে, এই 12টাই হচ্ছে আমার টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে এই 9 হচ্ছে আমার টেম্পের মান, আর তার এখন বার্স্ট টাইম হচ্ছে 3 থাকে তো 3 সেকেন্ডের কাজ করতেছে, 2 থাকলে 2 সেকেন্ডের কাজ করতো। আচ্ছা, সো 3, এই 3 9 হচ্ছে টেম্পের মান। এই যে খেয়াল করেন, আপনার টেম্পের মান আমরা 9 পাইছিলাম, টেম্পের মান হচ্ছে 9, আর তার বার্স্ট টাইম এই মুহূর্তে হচ্ছে 3। তাহলে 9 + 3 মানে 12। তাহলে টি p2 নামক যে প্রসেস, p2 প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম আমরা 12 পাচ্ছি। এবং এখন এটার মান যখন আমরা 12 পাচ্ছি, তখনই কিন্তু আমাদের এর যে টেম্পের মান ছিল, যেটা আমরা 9 এ রাখছিলাম, সেটা কিন্তু 9 এ নাই, সেটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে, কারণ আমাদের কাজ এ পর্যন্ত হয়ে গেছে। সো আমরা সেটা পরের লাইনে করলাম। এই মুহূর্তে টেম্পের মান আমাদের 12 এ আছে। সো টেম্পের মান যদি 12 হয়, এখন কিন্তু টেম্পের মান আর 9 নেই, টেম্পের মান হচ্ছে 12। টেম্পের মান যদি 12 হয়, আমাদের বার্স্ট টাইম, এই যে p2 নামক প্রসেস, p2 প্রসেসের কাজ শেষ, তার বার্স্ট টাইম 0, কারণ একে আমরা আরো 3 সেকেন্ড কাজ করার সুযোগ দিছি এবং তার বার্স্ট টাইম হয়ে গেছে 0। ফাইন। ইফে প্রবেশ করলে এলসে প্রবেশ করে না, আবার লুপে আসবে। এবার হচ্ছে 3 নাম্বার প্রসেসের পালা। তাহলে 3 নাম্বার প্রসেস, তার মান কত, মানে p3, জে এর মান 2। সো আমরা আসলাম btj, মানে bt2 মানে হচ্ছে p3 এর বার্স্ট টাইম, p3 এর বার্স্ট টাইম আছে কত, 21। সেম কন্ডিশন আপনি এখানে কাজ করবেন, এই কন্ডিশন ফলস হবে, যদি ফলস হয় এলসে আসবে। এবার দেখেন btj মানে বার্স্ট টাইম থেকে আমরা তাকে আরো 3 সেকেন্ড কাজ করার সুযোগ দিব, তাহলে 21 - 3, 3 সেকেন্ড কাজ করার সুযোগ দিলে সে 18 বাকি থাকে। এবং এই 3 সেকেন্ডের কারণে, যেহেতু আমরা তাকে আরো 3 সেকেন্ড কাজ করার সুযোগ দিচ্ছি, অর্থাৎ 15, এই জায়গায় হচ্ছে আমরা টেম্পের মান নিয়ে আসতে হবে। সো যে টেম্পের মান, আমরা টেম্প প্লাস টাইম, টেম্পের মান ছিল 12, তার সাথে আমরা 3 এড করব, আমরা 15 এ চলে আসবো টেম্পের মান। সো টেম্পের মান এখানে হবে 15। কন্ডিশন শেষ, এই লুপে আসবে, এই লুপ এখন আর ফলস হবে, যে এর মান যেহেতু এটাকে প্রসেসকে এক্সিট করে, কন্ডিশন ফলস। এবার আবার চেক করবে যে আর কি স্লাইস করার কেউ বাকি আছে কিনা, আমরা জানি ম্যাক্সিমাম স্লাইস পর্যন্ত আমরা পাবো। সো আমরা এখানে আবার কন্ডিশন ট্রু হবে, আবার স্লাইস করবে। দ্যাট মিন্স যতক্ষণ পর্যন্ত সবগুলা প্রসেসের বার্স্ট টাইম 0 না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে জায়গা দিতেই থাকবে এবং প্রত্যেককে চেক করবে যে কাকে জায়গা দিব। সো যার মান 0 হবে না তাকে জায়গা দিবে, যখনই 0 হবে তখনই তার জায়গা শেষ, এবং প্রতিবারই টেম্পের মান 1 করে ইনক্রিজ হবে। এবং ফাইনালি যখনই টাইম স্লাইসের মধ্যে পড়ে যাবে, তখনই সে টেম্পের মানকে ক্যালকুলেশন করে ওই প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করে দিবে। সো এটাই ছিল আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম বের করার পুরো প্রোগ্রাম। এটুকু পর্যন্ত যদি বুঝেন, ওয়েটিং টাইম বের করাটা খুবই সহজ। আশা করি এটুকু সবাই ক্লিয়ার। এটুকু নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? এটুকু বুঝেন নাই বা, আচ্ছা বুঝতে পারছেন কয়জন? মানে টোটাল 8 জন এই মুহূর্তে কানেক্টেড আছেন। পুরো প্রসেসটা বুঝতে পারছেন তারা একটু হ্যান্ড রেজ করেন, কারণ আপনার যে হোমওয়ার্ক দেওয়া হবে সেখানে টাইম স্লাইস, সরি অ্যারাইভাল টাইমটা কাউন্টে নিয়ে আসতে হবে। তখন কিন্তু এটুকু না বুঝলে কিন্তু আপনি অ্যারাইভাল টাইমের ওইটাকে আপনি অ্যাড করতে পারবেন না আপনার প্রোগ্রামে। আমি দেখতে পাচ্ছি মাত্র 2 জন হচ্ছে বুঝতে পারছেন, সুজন 3 জন বুঝতে পারছেন। আচ্ছা, এটুকু যদি বুঝেন, টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বের করলাম। এখন যদি আমি আপনাকে বলি যে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করেন, তাহলে এভারেজ বের করাটা খুবই সহজ, যেহেতু আমরা টার্ন অ্যারাউন্ড টাইম জানি, সবগুলোকে যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করে দিব। 3 মানে কি, প্রসেস কয়টা, n এর মান। সো আমরা এটা কি করলাম, একটা লুপ চালাই। এই যে লুপটা যেটা চালালাম, মনে করেন এখানে টার্ন অ্যারাউন্ড টাইম বের করার পাশাপাশি আমরা
এইখানে এভারেজটাও বের করে দিব। তাহলে এভারেজ বের করার জন্য ওই যে আমরা এটি নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম ওই শুরু দিয়ে, দেখেন এই যে এটি মানে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, যার মান আমরা বলছিলাম 0। সো আমরা এই ভেরিয়েবলের মধ্যে প্রতিবার এটি এটা ইকুয়াল টু এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম প্লাস তার সাথে এই যে টার্ন অ্যারাউন্ড টাইম এই প্রসেস যোগ করে দিব। তাই প্রথম প্রসেসের মান যোগ হবে, আবার লুপ গ্রুপে দ্বিতীয় প্রসেসের মান যোগ হবে, এভাবে এটি এটার মান, এটার মধ্যে আমরা সাম পাবো, মানে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম পাবো। দেন আমরা যদি এভারেজ বের করতে চাই, এবার প্রিন্টএফ দিয়ে আপনি বলে দেন, বা এখানে তো কিছু করার দরকার নাই, এটি ইকুয়াল টু এখানে আপনি যেটা করেন এটি মানে হচ্ছে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এটাকে আপনি ভাগ করে দেন এন দিয়ে, এন এর মান 3 মানে 3টা প্রসেস, তো 3 দিয়ে যদি ভাগ করে দেন তাহলে আপনার এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম চলে আসবে। যদি এন এর মান 5 হয় তাহলে 5টা প্রসেস, 5 দিয়ে ভাগ করবেন এবং এখানে আপনি প্রিন্টএফ করে বলে দেন যে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত আপনার। সো আমরা এখানে সংক্ষেপে যদি বলি একটা নিউ লাইন দিয়ে যে এটি মানে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, বা লিখে দিই এভারেজ টি এটা সমান একটা পার্সেন্টেজ ডি দিয়ে আমরা বলে দিলাম এটা হচ্ছে সরি এটি এর মান। তো আমরা এটা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে যাব। আচ্ছা কি মানে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা ডাবল নিলে ভালো হতো না? হ্যাঁ ডাবল নিতে পারি আমরা, কোনো সমস্যা নেই। নট 100% স্যার, নিজে আরো ট্রাই করে দেখবো পারি কিনা, না পারলে নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করে বুঝে নিব। আচ্ছা একজন বলছেন উনি এখনো ক্লিয়ার না যে কতটুকু বুঝতে পারছেন। আচ্ছা আমরা এটাকে চাইলে নিতে পারি, কোনো সমস্যা নাই। আপনি এটাকে ডাবল নেন বা ফ্লোট নাম্বার নেন। সো ডাবল নিলে আপনাকে তাহলে এখানে এইভাবেই কাজ করতে হবে। ডিভাইড যদি করি তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম ডিভাইড হয়ে এটা চলে আসবে, এটা তাহলে পার্সেন্টেজ লং ফ্লট এলএফ হবে আর কি। আচ্ছা সো টার্ন অ্যারাউন্ড টাইম গেল, এবার হচ্ছে আমরা বের করব হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইমের দেখি আপনাদের কোনো লজিক আসে কিনা যে ওয়েটিং টাইম আসলে আমরা কিভাবে বের করতে পারি এখান থেকে, কি করলে আমরা ওয়েটিং টাইমটা পাবো। টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি বাস টাইম বাদ দেই, এবার কিন্তু আমরা ওয়েটিং টাইম খুব ইজিলি বের করে ফেলতে পারি। ওয়েটিং টাইমটা বের করার জন্য আমরা কি করতে পারি, যে আমাদের যেহেতু টার্ন অ্যারাউন্ড টাইম আমরা জানি টিএটি সমান হচ্ছে বিটি প্লাস ডাব্লিউটি, তাহলে ডাব্লিউটি মানে কি হবে, ওয়েটিং টাইম মানে হবে যে আমরা যদি টিএটি থেকে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি আমরা বার্স্ট টাইমটা বিয়োগ করে দিই, আমরা টার্ন অ্যারাউন্ড টাইমও জানি বার্স্ট টাইমও জানি এই মুহূর্তে। সো আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে আমরা মানে ওয়েটিং টাইমটা বের করে ফেলবো। সো আমরা এখানে সেই কাজটাই করি, এই যে যেহেতু এখানে লুপ চালাচ্ছি, সো আমরা এখানে ডাব্লিউটি ওয়েটিং টাইম নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এর আই নামক প্রথম প্রসেসের ওয়েটিং টাইম। এখন খেয়াল করেন আপনি যে বিটি, এই যে বিটি এটার মান কিন্তু আমরা 0 করে দিছি লুপের মধ্যে, দিন শেষে কিন্তু সবগুলা প্রসেসের বার্স্ট টাইম কিন্তু আমরা 0 করে ফেলছি বিটি। সো এজন্য আমি আপনাকে বলছিলাম যে সিটি নামে একটা আমরা ভেরিয়েবল নিয়ে রাখছিলাম, বিটি এর মান কিন্তু সব 0 হয়ে গেছে, বিটি আই 0 1 3 যতগুলো ইন্ডেক্স সবগুলোর মান 0 হয়ে গেছে ওই আমরা যখন বার্স্ট টাইম টার্ন টাইম ক্যালকুলেট করি। সো এই জন্য আমরা এখন সিটি হিসাব করব। সিটি মানে আলটিমেটলি এখন বিটি বোঝাচ্ছে, মানে কমপ্লিশন টাইম, যেটা আমাদের শুরুতে ধরে নিয়েছিলাম যে বার্স্ট টাইম যা তাই কমপ্লিশন টাইম, এখন এটাই আলটিমেটলি আমার কাজে লাগবে। সো আমরা এখানে এই ডাব্লিউটি বের করার জন্য টার্ন অ্যারাউন্ড টাইম প্রথম প্রসেসের, তার থেকে আমরা বিয়োগ করব ওই প্রসেসের বার্স্ট টাইম কত ছিল, ওই প্রসেসের বার্স্ট টাইম কিন্তু আমরা সিটি এর মধ্যে সেভ করে রাখছিলাম। সো আমরা এই সিটি থেকে বিয়োগ করে দিব, যদি এটা বিয়োগ করি তাহলে আমরা ওয়েটিং টাইম পেয়ে যাব। আর যদি আমরা এভারেজ ওয়েটিং টাইম বের করতে চাই, তাহলে যেরকম আমরা এখান থেকে এটিটা বের করতেছি, ঠিক তেমনি আমরা এখান থেকে এডব্লিউটি এভারেজ ওয়েটিং টাইম বের করার জন্য সেম এখানে আমরা সেম কাজ করতে পারি। এখানে নিচে যে কাজটা করছি এডব্লিউটি, এটা সংক্ষেপে এভাবে লেখা যায়, সো এটা তো আর লেখার দরকার নাই, এখান থেকে হচ্ছে ডাব্লিউটি আই, এটা মানে হচ্ছে এডব্লিউটি প্লাস, সো AWT ইকুয়াল টু AWT প্লাস WT, অর্থাৎ হচ্ছে এভারেজ ওয়েটিং টাইমের ক্ষেত্রে এভারেজ ওয়েটিং টাইমের সাথে ওয়েটিং টাইমটা যোগ করে আর কি এটা রেখে দিবে মেমোরিতে। সো আমরা যদি এখানে দুইটাই দেখতে পারি, মানে টিএটি শুধু এখানে বলছি আমরা, আর প্রিন্টএফ করার দরকার নাই, এখানে আমরা প্রিন্টএফ বাদ দিলাম, আমরা দেখতে চাই না। আর আমরা এখানে পাবো হচ্ছে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, আর আরেকটা যদি কাজ করি তাহলে আমরা এভারেজ ওয়েটিং টাইমটাও পেয়ে যাব। তাহলে এখানে দিয়ে দিব আমরা হচ্ছে AWT এভারেজ ওয়েটিং টাইম ইকুয়াল টু AWT ডিভাইডেড বাই n,
তাইলে এখানে এভারেজ ডব্লিউটি মানে এভারেজ ওয়েটিং টাইম এটা পেয়ে যাব এডব্লিউটি দিয়ে। আমি কি আশা করি এটুকু বুঝতে পারছেন? এটুকুতে খুব কারো কোনো কমপ্লেক্সিটি আসার কথা না। সো প্রত্যেকটা প্রসেস কোটেশনের ভিতরে এভারেজ ডব্লিউটি এর জায়গায় এডব্লিউটি হবে স্যার। কোনটায়? এখানে 74 নাম্বার লাইনে 74 এডব্লিউটি এখানে কি? কোটেশনের ভিতরে স্যার ডব্লিউটি লিখছেন। আচ্ছা এভারেজ ওয়েটিং টাইম, তাহলে না না এভারেজ তো লিখা ডব্লিউটি, ওই যে এভারেজ লিখে ফেলছি, এভারেজ ডব্লিউটি মানে এভারেজ ওয়েটিং টাইম। বুঝতে পারছেন? আচ্ছা আমরা এটুকু রান করে দেখি যে আমাদের ঠিকমতো এভারেজ ওয়েটিং টাইম আসে কিনা। এখানে আবার কি সমস্যা? এতক্ষণ তো এখানে কোনো প্রবলেম ছিল না, এটা তো প্রথম দিকের লাইন। আচ্ছা এই যে আইটাকে আমরা ডাবল করে ফেলছিলাম, এই আই তো ডাবল না, আই তো হবে ইন্টিজার, টাইম যেটা সেটাও ইন্টিজার, তাহলে ডাবলে না নিয়ে এটাকে এখানে নিয়ে নিই, আই হচ্ছে টাইম। ওকে ফাইন, আমাদের প্রসেস হচ্ছে 3টা প্রসেস, স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে পুরোটা তাই না? আউটপুট দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা 3টা প্রসেস, একটা প্রসেস হচ্ছে 3, আর একটা প্রসেস 6, আর একটা প্রসেস হচ্ছে 24। সো টাইম স্ল্যাশ যদি আমরা 3 দেই তাহলে যে এভারেজ ওয়েটিং টাইম টিএটি আমরা এখানে প্রিন্ট করি নাই, এর জন্য এটা কিছু আসে না। এভারেজ টিএটি 16 মানে দশমিক গুলো আসে নাই, এটা কি 16 এ আসে নাকি 16 পয়েন্ট সামথিং আসে? 3 12 হচ্ছে 15 আর 33 15 33 কত আছে? আমি রেকর্ডার একটু বলতে, এটা রেকর্ডে নেওয়ার দরকার নাই। যদি সবগুলা দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা লুপ চালাবো আগের মতোই, এখানে যেরকম লুপ প্রতিটা প্রসেস, প্রত্যেকটা প্রথম প্রসেসের হচ্ছে 1 নাম্বার প্রসেস P1 নাকি P2 নাকি P3 সেটা বলে দিবে। তাহলে আমরা এখানে একটা P রাখে দিই, তাহলে P1 P2 P3 দেখাবে। এবং সিটি মানে হচ্ছে বার্স্ট টাইম, কারণ যেহেতু আমাদের মেইন বিটি যেটা ছিল সেটাকে আমরা 0 করে দিচ্ছি সব, তাহলে আমরা সিটি দ্বারা তার বার্স্ট টাইমটা পেয়ে যাবো, যে বার্স্ট টাইম এটা আমরা এখান থেকে পেয়ে যাব। ব্যাকস্ল্যাশ টি এটা দ্বারা আমরা হচ্ছে 4টা স্পেস একসাথে নিবে মানে ট্যাব, এটা বোঝায়। এবং ডাব্লিউ এ দ্বারা আমরা হচ্ছে ওয়েটিং টাইমটা পাবো, টিএটি দ্বারা হচ্ছে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম পাবো। তাইলে আমরা এই যে এভারেজ যেটা বের করছি, এভারেজটা হচ্ছে আমরা একদম পরে নিয়ে যাই, সবার শেষে হচ্ছে আমরা দেখব ওয়েটিং টাইমটা। ওকে এটাকে যদি আমরা ফরম্যাট করে দিয়ে এবার রান করি, আশা করি আমাদের প্রথম প্রোগ্রাম ডান। এখানে আবার কি সমস্যা? ইন মেইন WA আনডিক্লেয়ার্ড, আচ্ছা 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 সরি, আমাদের এটা হবে WT হবে আর কিছু না। রান আমাদের হচ্ছে 3টা প্রসেস 3 6 24, আপনি অন্য ভ্যালু দিয়ে চেক করতে পারেন টাইম স্লাইস 3। সো এই যে দেখেন এখানে হচ্ছে প্রসেস P1 P2 P3 3টা প্রসেস, তার বার্স্ট টাইম হচ্ছে 3 6 24। এই যে 3 6 24 3টা প্রসেসের ওয়েটিং টাইম, ওয়েটিং টাইম কিন্তু প্রথম প্রসেস কোনো ওয়েটই করে নাই। আমরা যদি গ্যান চার্টটা এখানে পাশাপাশি রাখি আপনাদের সুবিধার্থে, ধরেন আমরা হচ্ছে এটা গ্যান চার্টটা এই পাশে নিয়ে আসি, এটা হচ্ছে গ্যান চার্ট। সো দেখেন প্রথম যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা কিন্তু কোনো অপেক্ষা ছিল না, সো তার ওয়েটিং টাইম 0। সেকেন্ড প্রসেস 6 সেকেন্ডে যে সরি সেকেন্ড প্রসেস এখানে 3 সেকেন্ডে শুরু হয়েছে, 3 সেকেন্ড কাজ করার পরে আবার সে 9 সেকেন্ডে শুরু হয়েছে, মাঝখানে 3 সেকেন্ড অপেক্ষা করছে, শুরুতে 3 সেকেন্ড অপেক্ষা করছে, দ্যাট মিন্স তার ওয়েটিং টাইম হচ্ছে 6। আর তার 3 নাম্বার যে প্রসেস তার ওয়েটিং টাইম 9। কিরকম? সে প্রথমে 6 সেকেন্ড পর্যন্ত P3 এর জায়গা দিয়ে নাই, প্রথম 6 সেকেন্ড পর্যন্ত প্রথম দুইটা প্রসেস কাজ করছে, তাহলে এখানে 6 সেকেন্ড অপেক্ষা ছিল। আর এই যে এখানে সেকেন্ড প্রসেসকে কাজ দেওয়ার পরে আবার 3 মানে এই প্রসেসকে শুরু করি, তাহলে এখানে আরো 3 সেকেন্ড অপেক্ষা করছে, তাহলে 6 + 3 সে 9 সেকেন্ড অপেক্ষা ছিল, তাহলে তার ওয়েটিং টাইম হচ্ছে 9। আবার যদি আপনি বার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম করেন তাহলে দেখেন টার্ন অ্যারাউন্ড টাইম, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6 মানে 12, এটা হচ্ছে 24 + 9 মানে 33। সো আমরা টার্ন অ্যারাউন্ড টাইমও ঠিক মতো মিলে যাচ্ছে, এবং সেখান থেকে যদি আমরা এভারেজ ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম দেখি সেটাও অটোমেটিক্যালি বের হয়ে আসছে। সো এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, আমরা যদি অন্য একটা প্রোগ্রাম দিয়ে দেখি বা অন্য কোনো আউটপুট দিয়েও দেখি সেক্ষেত্রেও একই রেজাল্ট আসবে। সো এই ছিল আমাদের প্রোগ্রাম, আশা করি এটা বুঝছেন। যদি এটা বুঝেন তাইলে রেকর্ডার